পদ কাব্য এটা কি বীর রসের কাব্য নাকি করুণ রসের কাব্য, তাই না? এই প্রশ্নটা অনেকের ছিল। তো এটা হচ্ছে কোনো কথাবার্তা নাই, এটা হচ্ছে তোমার বীর রসের কাব্য। এখানে করুণ রস প্রাধান্য পেয়েছে, এটা পেয়েছে ওটা পেয়েছে, এসব যাই হোক না কেন, উনি একটা কথাই বলে দিয়েছেন, সেটা হচ্ছে গাইবো মা বীর রসে ভাসি। ঠিক আছে? সো যদি প্রশ্ন আসে যে কোন রসের কাব্য, অবশ্যই এটা কি হবে, তোমার বীর রসের কাব্য হবে। এই জিনিসটা একটু মনে রাখিও। এটা অনেক, তোমার চাকরির বইগুলো অনেকগুলোতে তোমার ইয়ে আছে, করুণ রস দেয়া আছে, করুণ রস হবে না। ঠিক আছে? আমি মনে হয় আজকে প্রশ্ন দিয়েছিলাম। আচ্ছা দেখো, কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম থেকে প্রশ্ন থাকে, যেমন 43-তে ছিল তোমার ওনার যেই কবিতাগুলো, সাধারণত কাব্যগ্রন্থগুলো যেটা ইয়ে হয়েছিল, মানে কি বলে নিষিদ্ধ হয়েছিল, সেখান থেকে প্রশ্ন ছিল গত বছর। তো আমরা শুরু করে দিই। জন্ম হচ্ছে 1899 সালে, মৃত্যু হচ্ছে 1976 সালে। তো গতকাল আমরা আরেকজনের মৃত্যু পেয়েছিলাম 1976 সালে, কার মনে আছে? কার মৃত্যু পেয়েছিলাম 1976 সালে? কারো কি মনে আছে? হ্যাঁ, জসিম উদ্দিনের, ভেরি গুড, জসিম উদ্দিনের। তারপর হচ্ছে উনি 1940 পর্যন্ত উনি মানে সার্ভিস দিয়েছিলেন বলতে, লিখি করেছেন, এরপর তো উনি অসুস্থ হয়ে যান, আমরা জানি। তো দেখো, উনি একাধারে গীতিকার, সুরকার, শিল্পী সবকিছুই ছিলেন, এবং অনেক অনেক গান রচনা করেছেন, প্রায় 3000-এর মতো। হ্যাঁ, এবং বাংলা সাহিত্যে মুক্তক ছন্দের প্রবর্তক হচ্ছেন কাজী নজরুল ইসলাম। আর তোমার যদি মুক্তক ছন্দের জায়গায় তোমার যদি অমিত্রাক্ষর ছন্দ আসে, সেখানে হবে মাইকেল মধুসূদন দত্ত। ঠিক আছে? নেক্সট আসো, নজরুলের প্রথম প্রকাশিত আমরা সাহিত্য কর্মগুলো একটু দেখে নিই। আচ্ছা, ওনার বিস্তারিত অসুস্থতা সহ বাকি যে বিষয়গুলো, মানে উনি কখন কোথায় ছিলেন, এই বিষয়গুলো বিস্তারিত তোমরা একটু পড়ে নিবা। তবে ওখান থেকে সাধারণত প্রশ্ন আসতে দেখা যায় না, এজন্য আমি স্লাইডে রাখি নাই। ঠিক আছে? নেক্সট আসো, প্রথমত প্রথম রচনা হচ্ছে বাউন্ডুলের আত্মকাহিনী। এটা হচ্ছে প্রথম রচনা, এবং এটা তোমার 1919 সালে প্রকাশিত হয়। তারপর হচ্ছে প্রথম কবিতা, প্রথম কবিতা হচ্ছে মুক্তি, মনে রাখবা। গল্পগ্রন্থ হচ্ছে তোমার ব্যথার দান। কাব্য হচ্ছে অগ্নিবীণা, প্রথম কাব্য। উপন্যাস বাঁধনহারা। তারপর হচ্ছে প্রবন্ধ হচ্ছে তুর্কি মহিলার ঘোমটা খোলা, প্রবন্ধ গ্রন্থ যুগবাণী। নাটক হচ্ছে ঝিলিমিলি। আর বাজেয়াপ্ত গ্রন্থ নিয়ে আমরা পরবর্তীতে পড়বো। ঠিক আছে? যুগবাণী তোমার বাজেয়াপ্ত গ্রন্থ। নেক্সট আসো, কাব্য সংখ্যাগুলো আমরা দেখি। প্রথম কাব্য দেখো, প্রথম কাব্য আমরা একটু আগেই বলেছি, সেটা হচ্ছে অগ্নিবীণা। তো এখানে তোমার কবিতা ছিল কয়টা? কবিতা ছিল তোমার 12টা কবিতা ছিল। তো এখান থেকে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে তোমার এই কাব্যের প্রথম কবিতা কোনটা, দ্বিতীয় কবিতা কোনটা। এখন যেহেতু অগ্নিবীণা, তো অনেকেই মনে করে থাকে যে প্রথম কবিতা হচ্ছে কি, প্রথম কবিতা বিদ্রোহী না, প্রথম কবিতা হচ্ছে প্রলয় উল্লাস, দ্বিতীয় কবিতা হচ্ছে তোমার বিদ্রোহী। এই তথ্যটা একটু মনে রাখবা। তারপর আসো বিশের বাঁশি। বিশের বাঁশির পরে তোমার হচ্ছে ভাঙার গান, তারপর সাম্যবাদী। তো এগুলো থেকে সাধারণত যে ধরনের প্রশ্ন আসে, হয়তো তোমার চারটা দিবে, চারটা দিয়ে হয়তো জিজ্ঞেস করবে যে নিচের কোনটি নজরুলের কাব্য নয়। হ্যাঁ, অথবা ধরো যদি কোনো খুব গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তিকে উৎসর্গ করে, তবে সেই ধরনের প্রশ্ন আসে। আর ধরো যদি বেশি চেনা পরিচিত না থাকে, কারণ সব বই তো কাউ না কাউকে উৎসর্গ করে, হ্যাঁ, তো সেগুলোর আমাদের দরকার নাই। যেগুলো খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিকে উৎসর্গ করবে, আমি সেগুলো তোমাদের বলে দিব, স্লাইডেই আছে সেগুলো। ঠিক আছে? তারপর আসো সর্বহারা, ফণী মনসা, সঞ্চিতা। গতকাল সঞ্চিতা নিয়ে কথা বলেছিলাম। সঞ্চিতা হচ্ছে নজরুলের, সঞ্চয়িতা হচ্ছে রবীন্দ্রনাথের, আর সুচয়নী হচ্ছে কার, তোমার জসিমউদ্দিনের। ঠিক আছে? তারপর হচ্ছে জিঞ্জির, সন্ধ্যা। এখন আসো, সন্ধ্যাটা একটু ইম্পর্ট্যান্ট। কেন ইম্পর্ট্যান্ট পরে স্লাইডে আছে, তারপর আমি বলছি। এটা এখানে তোমার আমাদের বাংলাদেশের যে রণসঙ্গীত চল চল চল, এটা তোমার এই সন্ধ্যা কাব্যতে কি আছে, এই সন্ধ্যা কাব্যের অন্তর্ভুক্ত। ঠিক আছে? এটা মনে রাখবা। তাহলে যদি আসে যে
কোন কাব্যে তোমার আমাদের রণসঙ্গীত অন্তর্ভুক্ত? সন্ধ্যা কাব্যে। তারপর সে দোলন চাপা। দোলন চাপার মধ্যে আনন্দময়ীর আগমনে আলাদা করে দেওয়া আছে, কারণ এই কবিতা প্রকাশের জন্য ওনাকে 1 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয় এবং এটার জন্য তিনি জেল খাটেন। ঠিক আছে। আবার এই সময় তিনি মানে কাব্যগুলো রচনা করেন, আর পরবর্তীতে দেখা যায় এই কাব্যটা তিনি প্রকাশ করেন। আর এখানের মধ্যে আজি সৃষ্টি সুখের উল্লাসে এই কবিতাটা ছিল। ঠিক আছে। তো এটা মনে রাখবা, আনন্দময়ীর আগমনে। নেক্সট আসো, ঝিঙে ফুল। এটা হচ্ছে ছোটদের জন্য, ছোটদের জন্য। তারপর আসো সিন্ধি হুল্লোড়। তারপর আসো চক্রবাক। তারপর হচ্ছে শেষ সওগাত। এই কাব্যের ভূমিকা লিখেন হচ্ছে প্রেমেন্দ্র মিত্র। উনি একজন ঔপন্যাসিক, একই সাথে কবি, 30-এর কবি। কাজী নজরুল ইসলাম। সঞ্চিতা, সঞ্চিতা সম্পর্কে তথ্য তোমাদের বলেছি অলরেডি। এরপর হচ্ছে সন্ধ্যা। সন্ধ্যা নিয়েও কি তথ্য বলেছি, কি সঙ্গীত? রণসঙ্গীত। ওকে। আর সঞ্চিতা বলেছি ওনার যেই নিজের শ্রেষ্ঠ কবিতা উনি যেগুলোকে মনে করেছেন, সেই কবিতাগুলোকে এই কাব্যে তিনি কি করেছেন? স্থান দিয়েছেন। কাজী ইসলামের তোমার মরু ভাস্কর এবং চিত্তনামা, এই দুটো হচ্ছে তোমার জীবনীমূলক কাব্য। তো মরু ভাস্কর হচ্ছে আমার দেখলেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে নিয়ে। ঠিক আছে। আর হচ্ছে চিত্তনামা। চিত্তনামা হচ্ছে চিত্তরঞ্জন দাশের জীবনী ভিত্তিক কাব্য, দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ। নেক্সট আসো উপন্যাস। উপন্যাসগুলো একটু খেয়াল করো। মৃত্যু ক্ষুধার কারণে কুহেলিকা আজ বাঁধন হারা। তাহলে দেখো তো এখানে কি কি উপন্যাস? মৃত্যু ক্ষুধা, কুহেলিকা, বাঁধনহারা। তুমি যদি এই লাইনটা মনে রাখো তাহলে একসাথে তোমার 3টা উপন্যাস এখানে চলে আসে। এর মধ্যে বাঁধনহারা হচ্ছে প্রথম পত্রোপন্যাস। কার? কাজী নজরুলের। ওকে। নেক্সট আসো ছদ্মনাম। প্রচুর ছদ্মনাম ছিল। নুরু, তারা খেপা, নজরুল ইসলাম, মোহাম্মদ লোক হাসান, ধূমকেতু। তো এগুলোর মধ্যে দেখা যায় সব সময় এই ধূমকেতুটা আসে, অন্যগুলো তেমন আসতে দেখা যায় না। উপাধি দেখো, বিদ্রোহী কবি, সাম্যবাদী কবি, তারপর হচ্ছে মানুষের কবি, যুগের কবি, বুলবুল, গাজী আব্বাস বিটকেল, ব্যাঙাচি কবি, মৈত্রীর কবি। তো এখান থেকে এই ব্যাঙাচি কবিটা কোন একটা সরকারি পরীক্ষায় আসছিল, এটা একটু মনে রাখবা যেহেতু আসছে। আর বিদ্রোহী কবি, সাম্যবাদী কবি এগুলো নিশ্চয় পারবা, বলার কিছু নাই। তারপর হচ্ছে যুগের কবি, বুলবুল, এগুলো পারবা। গাজী আব্বাস বিটকেল, এটা একটু মনে রাখবা, এখানে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দিয়েছি। নেক্সট আসো, কাজী নজরুল ইসলামের ছোটবেলার একটা নাম ছিল, আমরা ছোটবেলায় যত বইটই পড়েছি ওখানে পড়েছি, তাই না? সেই ছোটবেলার নামটা কি? ছোটবেলার নামটা হচ্ছে দুখু মিয়া। এখন আসো নিষিদ্ধ নজরুল। একটু খেয়াল করো নিষিদ্ধ নজরুলের বিষয়গুলো। তোমার 5টা গ্রন্থের কথা উল্লেখ করা হয়েছে এখানে। সেই নামগুলো কি কি দেখো, যুগবাণী, তারপর হচ্ছে বিষের বাসী, ভাঙার গান, প্রলয় শিখা, চন্দ্রবিন্দু। এখন আসো যুগবাণী আর বিষের বাসী। যুগবাণী আর বিষের বাসী, আচ্ছা সাইফুল এটা নিয়ে পরে কথা বলছি। দেখো, যুগবাণী হচ্ছে তোমার নিষেধাজ্ঞা নিষিদ্ধ হয় হচ্ছে 1922 সালে। ঠিক আছে। বিষের বাসী হচ্ছে 1924 সালে। তো এখান থেকে প্রশ্নটা যেভাবে এসছে তোমার, ধরো নিষিদ্ধ কোনটা কোনটা করা হয়েছে এটা মোটামুটি সবাই জানে। তো যেটা করে দিয়েছে প্রশ্নের মধ্যে একটু করে প্রশ্নটা চেঞ্জ করে দেয় বেশিরভাগ ক্ষেত্রে। হ্যাঁ। তো সেখানে দিয়েছে কি দেখো, সেখানে দিয়েছে যে যুগবাণী, বিষের বাণী, ভাঙার গান, প্রলয় শিখা। ধরো এই 4টা দিয়ে জিজ্ঞেস করেছিল, প্রশ্নটা এমন ছিল যে প্রথম কোনটা নিষিদ্ধ করা হয়। প্রথম তোমার প্রথম দিকে ধরো 1922 সালে, এরপর হচ্ছে 1924 সালে। ভাঙার গানও তোমার হচ্ছে 1900 কত, 1924 সালে। তাহলে এই ক্ষেত্রে তোমার যদি এই ধরনের প্রশ্ন আসে তাহলে তোমার কোনটা হবে? যুগবাণী হবে। ঠিক আছে। যদি প্রথম আসে, যদিও এটা একবার চলে আসছে। এখন যদি এটা একবার চলে আসছে তাহলে তুমি অন্যগুলো একটু ভালো করে দেখো, জাস্ট নামগুলো মনে রাখলেই হবে। চলে আসছি রবীন্দ্রনাথ ঠাকুরের।
আর নজরুল থেকে হচ্ছে তোমার যে তথ্যগুলো দরকার, এই তথ্যগুলো মোটামুটি স্লাইডে চলে আসছে, বাকিটা বিস্তারিত তোমার ইয়াতে মোটামুটি গুছানো আছে, কি বলে এটা, শিকড়ে গুছানো আছে বা অন্যান্য বইগুলোতেও গুছানো আছে। তোমরা একটু বিস্তারিত পড়ে নিবা, ঠিক আছে? রবীন্দ্রনাথ ঠাকুর আসো। প্রচুর ছদ্মনাম, কিন্তু আমরা অন্তত একটা ছদ্মনাম সবাই জানি। কোন ছদ্মনামটা বলো তো? এবং সেই ছদ্মনামটাই সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে। তো কি কি ছদ্মনাম দেখো, ওনার 9টা ছদ্মনাম পাওয়া যায়। সেই 9টা ছদ্মনাম হচ্ছে আন্নাকালী পাকরাশি, দিকশূন্য ভট্টাচার্য, নবীন কিশোর, তারপর শ্রীমতী কনিষ্ঠা, শ্রীমতী মধ্যবা। তো এখন আসো, এগুলো থেকে সাধারণত প্রশ্ন আসে নাই। এখন দেওয়া হয়েছে, ধরো যদি আসে, বুঝতে পেরেছো, যেহেতু আসে নাই, তো ইদানিং যেটা হয় সাধারণত কমন প্রশ্নগুলো একটু আস্তে আস্তে কম আসছে। হ্যাঁ, একটা সময় কোনটা কার কাব্য, কোনটা কার উপন্যাস, এগুলো আসতো। বা কাব্য নাম দিয়ে লিখতো যে কোন ধরনের রচনা, যে কাব্য নাকি উপন্যাস নাকি প্রবন্ধ, এই ধরনের প্রশ্ন আসতো। তো এখন যেহেতু আরো ভেতর থেকে আসছে, একটু খেয়াল করো, এই ছদ্মনামগুলো একটু খেয়াল রাখবা। আন্নাকালী পাকরাশি, দিকশূন্য ভট্টাচার্য, ঠিক আছে? তো এত ছদ্মনামের মধ্যে আমরা সবাই যেটা জানি সর্বাধিক প্রচলিত এবং জ্ঞাত, সেটা হচ্ছে তোমার ভানু সিংহ। নেক্সট আসো, গুরুদেব উপাধি কে দেন? ওনার বেশ অনেকগুলো উপাধি আছে, এবং সেই উপাধিগুলো কোনটা কে দিয়েছে এটা আমরা অবশ্যই একটু জেনে নিব। তাহলে গুরুদেব উপাধি কে দিয়েছিলেন? গুরুদেব উপাধি দিয়েছিলেন মহাত্মা গান্ধী, ঠিক আছে? কবিগুরু উপাধি কে দিয়েছিলেন? না, ব্রহ্মবান্ধব না, কবিগুরু ক্ষিতিমোহন সেন। কবিগুরু দিয়েছেন ক্ষিতিমোহন সেন, গুরুদেব দিয়েছেন মহাত্মা গান্ধী, খেয়াল করো। বিশ্বকবি উপাধি দিয়েছেন, তুমি যেটা বলেছ, ব্রহ্মবান্ধব উপাধ্যায়। তাহলে এখানে প্রত্যেকটা ভিন্ন, একটা হচ্ছে গুরুদেব, গুরুদেবের সাথে হচ্ছে মহাত্মা গান্ধী, কবিগুরু এটা দিয়েছে ক্ষিতিমোহন সেন, আর বিশ্বকবি দিয়েছেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়। এই প্রশ্নটা একবার আসছিল, এটা ইম্পর্টেন্ট বিশ্বকবিটা। বাকিগুলো দেখে রাখো, কেন? কারণ সবাই যেহেতু ভাববে এটা আসবে, সেহেতু উনি প্রশ্নকর্তা কি করতে পারেন, এখান থেকে অন্য একটা দিয়ে দিতে পারেন চেঞ্জ করে, ঠিক আছে? তো আসো, রবীন্দ্রনাথ ঠাকুরকে ভারতের মহাকবি বলেছেন চীনা কবি চি সি লিজন, ঠিক আছে? তাহলে আমরা কয়টা পেলাম? আমরা বিশ্বকবি পেয়েছি, গুরুদেব পেয়েছি, তারপর হচ্ছে তোমার কবিগুরু পেয়েছি, আর হচ্ছে ভারতের মহাকবি পেয়েছি। এখন আসো জাতীয় সঙ্গীত। আমাদের জাতীয় সঙ্গীত কে রচনা করেছেন? জাতীয় সঙ্গীত রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তবে এটা হচ্ছে গগন হরকরার সুরের অনুকরণে রচিত। হ্যাঁ, এই প্রশ্নটা মনে রাখবা। 1901 সালে উনি কি করেন? শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম আবাসিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন, যেটা 1921 সালে কোন বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়? বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। কত সালে? 1921 সালে। তাহলে একটা জিনিস দেখো, 1921 সালে আরেকটা কি হয়েছিল বলো তো? বাংলাদেশে কি হয়েছিল? ডিইউ, ভেরি গুড। তাহলে ডিইউ আর হচ্ছে বিশ্বভারতী, দুটোই কত সালে? 1921 সালে। কিন্তু এই 1921 সালে যেটা তোমার বিশ্বভারতীতে পরিণত হয়েছে, সেটা 1901 সালে তিনি ব্রহ্মচর্যাশ্রম আবাসিক বিশ্ববিদ্যালয় নামে কি করেছিলেন? স্থাপন করেছিলেন, ঠিক আছে? তাহলে ডিইউ আর বিশ্বভারতী দুটোই কত সালে? 1921 সালে। গত বছর 41-এ, হ্যাঁ, 41-এ একটা প্রশ্ন আসছে, চিন্তা করো কতটা, অর্থাৎ ভেতর থেকে বা কতটা অদ্ভুত হইতে পারে প্রশ্নটা। সাধারণ জ্ঞানের প্রশ্ন ছিল, মানে ওখানে প্রশ্নটা ছিল এরকম, ভুলেই তো গেলাম, মানে তোমার সাহিত্যের প্রশ্ন না, ওদের স্বাধীনতা দিবসও না। আচ্ছা, প্রশ্নটা ভুলে গেছি, অর্থাৎ প্রশ্নটা হচ্ছে ইন্ডিয়া সম্পর্কিত, কিন্তু মানুষ ধরো ধরে নিতে পারে যে ওটা বাংলাদেশ সম্পর্কিত প্রশ্ন হওয়ার দরকার ছিল, কিন্তু আসছে ইন্ডিয়ার সম্পর্কিত, ইন্ডিয়ান সিভিল সার্ভিস সম্পর্কিত। সাহিত্যকর্ম দেখো, সাহিত্যকর্মগুলো হচ্ছে, কাব্য হচ্ছে 52টা,
তারপর উপন্যাস হচ্ছে 13টা, নাটক 38টা, প্রবন্ধ 36টা, ছোট গল্প 95টা। তবে এরকম সংখ্যা উল্লেখ করে কখনো প্রশ্ন আসতে দেখা যায়নি, যে কয়টা কাব্য বা কয়টা উপন্যাস, এরকম প্রশ্ন আসতে দেখা যায়নি, ঠিক আছে। তারপরেও তোমাদের মানে মনে রাখতে পারো যে কাব্য 52টা, উপন্যাস 13টা। কাব্য 52টার মধ্যে এতগুলো তোমাদের মনেও থাকবে না, গুরুত্বপূর্ণ যেগুলো আমরা সেগুলো নিয়েই শুধু আলোচনা করব, ঠিক আছে। হ্যাঁ, কিছু একটা ছিল যেটা খুব অর্থাৎ অদ্ভুত ছিল। হ্যাঁ, সিভিল সার্ভিস ডে কবে, ঠিক আছে, তানজিমা যেটা বলছে এটা। ইন্ডিয়ান সিভিল সার্ভিস ডে কবে, অর্থাৎ এটা দরকার ছিল বাংলাদেশেরটা, তাই না? কিন্তু দিচ্ছে কোনটা দেখো, ইন্ডিয়ান সিভিল সার্ভিসেরটা দিয়েছে। এখানে একটা কবিতা আছে দেখো, আমি নাব্য মহাকাব্য সংরচনে ছিল মনে, হঠাৎ কখন তোমার কাঁকন কিংকনিতে, কল্পনাটি কাটি গেল হাজার গীতে, মহাকাব্য সেই অভাব্য দুর্ঘটনায় পায়ের কাছে ছড়িয়ে আছে কণায় কণায়। তাহলে দেখো, মহাকাব্য সেই অভাব্য দুর্ঘটনায় পায়ের কাছে ছড়িয়ে আছে কণায় কণায়। তা আমরা কেমন জানি মহাকাব্যর বৈশিষ্ট্য যদি আমরা দেখি, মহাকাব্য কি খুব ছোট কিছু না, অনেক বড় কিছু। লেখায় আছে কি মহাকাব্য, মহাকাব্যের নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য আছে এবং সেই বৈশিষ্ট্যগুলো যদি ফিল আপ করা হয় তাহলে সেটা মহাকাব্য হয়। যেমন ধরো এখানে স্বর্গ মর্ত্য পাতাল থাকবে, তোমার বীরের কাহিনী থাকবে, যারা ইংলিশে পড়ো তারা এগুলো জানো। হ্যাঁ, নির্দিষ্ট স্বর্গ থাকবে। হ্যাঁ, এই বিষয়গুলো যদি তোমার এখানে পরিপূর্ণ থাকে, সবকিছু মিলে বীরের কাহিনী থাকবে, তবেই সেটা কি হবে, মহাকাব্য হবে। কিন্তু এই যুগে এসে তিনি বুঝে গিয়েছিলেন যে মহাকাব্যর আর কি দরকার নাই। এ যুগের মানুষ খুব অস্থির, তারা কি পড়বে, এত বড় মহাকাব্য নিয়ে বসে থাকবে না, তারা কি করবে, ছোট ছোট কবিতা পড়বে। এবং তিনি যেটা করেন না সেটা হচ্ছে তিনি সাহিত্যের সকল শাখায় বিচরণ করলো, একটা জিনিস লিখেন নাই, সেটা কি, সেটা হচ্ছে মহাকাব্য। সেই মহাকাব্য বলছি কি পায়ের কাছে ছড়িয়ে আছে কণায় কণায়। তাহলে কি হিসেবে ছড়িয়ে আছে বলো তো, কি লিখেছেন, কি লিখেছেন, গীতি কবিতা লিখেছেন, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আসো আমরা ওনার কাব্যগুলো পড়ি। ওনার কাব্য হচ্ছে তোমার 56টা। এখানে লাল যেগুলো দেয়া আছে এগুলো সবগুলো হচ্ছে ওনার কাব্য। কবি কাহিনী, বনফুল, বলাকা। কবি কাহিনীর নায়ক বনফুল, নায়িকা বলাকা। অনেকে মুখস্থ করে ফেলতে পারো চাইলে। তাদের কন্যা শ্যামলী ও মহুয়া। তারা ছোট বোন নবজাতক কন্যা কল্পনার জন্মদিন পালনের সিদ্ধান্ত নিয়েছিল। তো এখানে যেগুলো দেখছো, কবি কাহিনী, বনফুল, বলাকা, শ্যামলী, মহুয়া, নবজাতক, কল্পনা, যেহেতু স্লাইডটা দিয়ে দেওয়া হবে তোমরা এখান থেকে পড়ে নিবা। হুম, বা কেউ যদি চাও কয়েকবার পড়লে এটা তোমার মুখস্থ হয়ে যাবে, সেক্ষেত্রে তুমি বুঝবা যে কোনটা কাব্য। এখানেও আছে রবীন্দ্রনাথের দুই বোন, মানসী চৈতালি, খনিকা, শেষ লেখা, পুনশ্চ গীতাঞ্জলি, পূরবী, প্রান্তিক। এখন আসো আমরা দেখি। তো প্রথম জীবনে তিনি বিহারীলাল। বিহারীলাল কে বলো তো, বাংলা সাহিত্যের প্রথম কি, বাংলা সাহিত্যের প্রথম গীতিকবি, বাংলা সাহিত্যের প্রথম গীতিকবি। এবং ওনাকে বলা হয়ে থাকে ভোরের পাখি। কি বলা হয়ে থাকে, আমি কিন্তু, তোমরা যারা বলছো যে সাগর মহাসাগর এই সেই, হুম, আমি একদম মানে মিনিমাম তথ্যগুলো দিচ্ছি তোমাদেরকে, মানে যেন খুব ভীত হয়ে না যাও, মানে খুব বেশি এলোমেলো যেন না লাগে। বিশেষ করে এখানে অনেকেই আছো ম্যাক্সিমাম এখানে প্রথম। হ্যাঁ, অনেকের হয়তো একটু অভিজ্ঞতা থাকে। হ্যাঁ, মিনিমামই এগুলা, একদম আমি সর্বোচ্চ তোমাদেরকে, দেখো আমি কথাও বেশি বলছি না বা খুব বেশি বাড়াচ্ছিও না, একদম অল্প করে নিয়ে আসছি। কিন্তু কেউ যদি মনে করো যে এগুলা থেকে বাদ দিবা, সে খুব ভুল করবা। হ্যাঁ, এগুলো থেকে কোনোভাবেই কি করা যাবে না, কোনোভাবেই বাদ তো দেওয়া যাবে না। তোমার আরো উচিত হবে বিস্তারিত পড়ে নেওয়া। এখান থেকে কোনোভাবে আমার অনুরোধ থাকবে, কোনোভাবে বাদ দিবা না। হ্যাঁ,
হ্যাঁ হবে। একটা জিনিস অনামিকা শোনো, সবগুলো এই যে সাহিত্যের যে তথ্যগুলো, এগুলো তো আর কেউ বানিয়ে লিখতে পারবে না, তাই না? এগুলো সব জায়গাতেই মোটামুটি গুছানো আছে, তোমরা তোমাদের সুবিধা মতো তোমরা পড়ে নিতে পারো। আমরা শিকড়ের কথা বলছি এই কারণে, সবাই তো একটা সাজেশন চাই, বা আমাদেরও দেওয়া উচিত যে কোন বই কিনবো। সেক্ষেত্রে শিকড়ের বইটাতে মোটামুটি গুছানো, এজন্য আমরা বলছি যে শিকড়টা শিকড়টা কেনার জন্য, ঠিক আছে? তো উনি প্রথম জীবনে, এই প্রশ্নটা এখনো আসে নাই, একটু মনে রাখবা, প্রথম জীবনে উনি বিহারীলালের অনুসারী ছিলেন। কবি কাহিনী, বনফুল, ভগ্ন হৃদয় কাব্যে বিহারীলালের প্রভাব সুস্পষ্ট, মানে এগুলো হচ্ছে প্রথম দিকের। এই তিনটা হচ্ছে কার? প্রথম দিকের, ঠিক আছে? এত কিছু লিখতে কে বলছে? এত কিছু না লিখলে তো হতো না, কারণ এখন তো তোমরা আর কেউ কিছু লিখছো না। আমি, আমার মনে আছে আমি যখন এই ক্লাসে, আমাদের থার্ড ইয়ারের ক্লাসে, আমাদের একজন স্যার আছে মহিবুল আজিজ প্রফেসর, এখন তিনি চেয়ারম্যান বাংলা বিভাগের। তো আমি তখন একটা বই পড়তেছিলাম, সেটা হচ্ছে নিহার রঞ্জন রায়ের বাঙালির ইতিহাস। হুম, নিহার রঞ্জন রায়ের বিশাল মোটা বই, বাঙালির ইতিহাস একদম শুরু থেকে মানে শেষ পর্যন্ত। এত কঠিন লাগতেছিল আমার কাছে। তো আমি স্যারকে জিজ্ঞেস করছিলাম, কিন্তু স্যার দেখতাম যখন তোমার মানে লেকচার দিত, গড়গড় করে বলে যাচ্ছে, কিন্তু আমি দেখতাম আমি একটা পৃষ্ঠা পড়লে পরের পৃষ্ঠা আবার ভুলে যাচ্ছি। তখন আমি স্যারকে জিজ্ঞেস করছিলাম, আচ্ছা স্যার, আপনি এভাবে বলে যাচ্ছেন, আমি দেখি একটা পৃষ্ঠা পড়ার পর ওটা ভুলে যেতেছি, কি কারণ? তো স্যার আমাকে একটা কথা বলছে, বলছে শুনো, আমরা যখন পড়তাম তখন আমাদের সামনে শুধু বই ছিল। তোমরা যখন পড়ো, তোমাদের সামনে শুধু বই থাকে না, ফেসবুক থাকে, মেসেঞ্জার থাকে, হোয়াটসঅ্যাপ থাকে, গান থাকে, ল্যাপটপ থাকে, এটা থাকে সেটা থাকে। তোমরা আসলে পড়ো না। বলছে তোমরা অন্য সব করো, অন্য সবকিছুর মাঝখানে তোমরা একটু কি করো? তোমরা পড়ো। বুঝতে পারছো বিষয়টা? মানে আমরা পড়ি না, আমরা আসলে অন্য সব করি, অন্য সবকিছুর মাঝখানে আমরা একটু কি করি, পড়াকে সময় দেই। এখনো তোমরা চিন্তা করো, তোমরা যারা ক্লাস করছো, সত্যিকার অর্থে মানে অন্য অ্যাপে না গিয়ে থাকতে পারো? অন্য অ্যাপ বলতে মেসেঞ্জারে, ফেসবুকে, এখানে সেখানে এদিক ওদিক না গিয়ে কি আসলে পুরো ক্লাস করা যায়? এই যে গুগল মিটে। আমি পারি না। আমি যখন কোনো ক্লাস টাস করি বা দেখি, আমি নিজেও কি করি, মেসেঞ্জারে চলে যাই, ফেসবুকে চলে যাই, এখানে যাই, ওখানে যাই। হ্যাঁ, পড়ালেখাটা হচ্ছে পার্ট টাইম একটা, তাই না? হুম। তো আমার ওনার কথাটা খুব ভালো লাগছিল এবং মনে হয়েছিল আসলেই এটা সত্য, যে এই কারণে আমরা মনোযোগ দিতে পারি না। মানে দেখো, তোমরা এখন কি পড়ছো, বা আমরা এখন বিসিএস এর জন্য যেটা পড়ছি সেটা হচ্ছে শুধু কে কি লিখছে এটা। কিন্তু আগে যারা ছিল বা যারা সত্যিকার অর্থে পড়াশোনা করে, ওনারা শুধু নাম পড়ে নাই, ওনারা কি পড়ছে, ওনারা বইগুলোই পড়ছে। আমরা শুধু প্রিলির জন্য কি করতেছি, মানে নাম পড়তেছি। আর ওনারা কি করছে, ওনারা এই বইগুলোই পড়ছে সবগুলো, তাই না? নেক্সট আসি, রবীন্দ্রনাথের প্রথম, খেয়াল করো আমরা কাব্যতে চলে আসছি। প্রথম প্রকাশিত কবিতা হচ্ছে তোমার হিন্দু মেলার উপহার। প্রথম প্রকাশিত কবিতা হিন্দু মেলার উপহার। প্রথম লেখা সম্পূর্ণ কাব্য, খেয়াল করো, প্রথম লেখা, নট প্রথম প্রকাশিত। ওনার ক্ষেত্রে প্রথম লেখা আর প্রথম প্রকাশিত ভিন্ন। মানে অনেকের কি হয় যে এটা লিখে ফেলছে, এটা তাড়াতাড়ি প্রকাশ করে ফেলি, বিষয়টা সেটা ছিল না। ওনার প্রথম লেখা কাব্য হচ্ছে তোমার বনফুল। কিন্তু এটা কততম প্রকাশিত? এটা হচ্ছে দ্বিতীয় প্রকাশিত। তাহলে প্রথম প্রকাশিত কোনটা? প্রথম প্রকাশিত হচ্ছে কবি কাহিনী। তাহলে আবার খেয়াল করো, প্রথম লিখেছে কোনটা? প্রথম লিখেছে বনফুল। হ্যাঁ, কিন্তু প্রকাশ করেছে কখন এটা? এটা দ্বিতীয় প্রকাশিত কাব্য। আর প্রথম প্রকাশিত কাব্য কোনটা? কবি কাহিনী। কিন্তু এটা কখন লিখেছে? এটা হচ্ছে পরে লিখেছে, ঠিক আছে? বুঝতে পারছো বিষয়টা? তাহলে আসো, হ্যাঁ, তোমার বনফুল হচ্ছে 15 বছর বয়সে কাব্যটি লিখেন, এবং এটা তোমার এই জ্ঞানাঙ্কুর ও প্রতিবিম্ব নামক মাসিক পত্রিকায় প্রকাশিত হয়েছে। তারপর আসো, কাব্য আরো দেখো, ভানুসিংহ ঠাকুরের পদাবলী। এটা আমরা কোথায় পড়েছিলাম? আমরা যখন পদাবলী পড়েছিলাম মধ্যযুগে, তখন পড়েছিলাম যে একটা প্রশ্ন আসতে পারে যে নিচের কে পদাবলী লিখেছেন।
তার মধ্যে ধরো যারা লিখেছেন তাদের নাম না দিয়ে শুধুমাত্র একজনের কথা বলতে পারেন, তোমার রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে ব্রজবুলি ভাষায় মানসীকে বলা হয়ে থাকে তোমার রবীন্দ্র কাব্যের অনুবিশ্ব। আর এই কথাটা বলেছেন তোমার বুদ্ধদেব বসু। মানে অনুবিশ্ব বুঝছো? তুমি যদি মানসী পড়ো তার মানে বুঝে যাবা, অর্থাৎ রবীন্দ্র কাব্যের ধারাটা বুঝে যাবা, ঠিক আছে? আচ্ছা, এখানে গীতাঞ্জলি, গীতাঞ্জলি গীতাঞ্জলি কোনটা শুদ্ধ, প্রথম না দ্বিতীয়? বানানের ক্লাসে পড়িয়েছিলাম। হ্যাঁ, প্রথমটা, মানে যত অঞ্জলি থাকবে সবগুলো কি হবে, সব রসইকার দিয়ে হবে, ঠিক আছে? তো আসো, গীতাঞ্জলি দেখো। গীতাঞ্জলির জন্য তিনি কি করেছিলেন? তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, ঠিক আছে? এখন আসো, গীতাঞ্জলির জন্য কত সালে নোবেল পুরস্কার পেয়েছেন সেটা এসে থাকে। কত সালে নোবেল পুরস্কার পেয়েছেন? 1913 সালে। হ্যাঁ, যেটা আস্তে আস্তে পরিচিত হয়ে গেছে। এখন সেটা না এসে যদি আসে গীতাঞ্জলি কত সালে প্রকাশিত হয়েছে, কত সালে প্রকাশিত হয়েছে? 1910। খেয়াল করো, 1910। আচ্ছা, এটা তো বাংলা ভাষায় প্রকাশিত হয়েছে। এরপর গীতাঞ্জলিকে তো কি করা হয়েছে, অনুবাদ করা হয়েছে, না হলে তো বাংলা পড়ে নিশ্চয়ই ওনারা নোবেল দিয়ে দেয়নি। তাহলে বাংলা পড়ে যেহেতু নোবেল দিয়ে দেয়নি, অনুবাদ যেহেতু করেছে, সেই অনুবাদটা কে করেছেন? সেই অনুবাদ কে করেছেন? হ্যাঁ, আমি তো জানতাম মুমতাজ সুমু তুমি এটা বলবা। অনুবাদ রবীন্দ্রনাথ ঠাকুর, রবি ঠাকুর কি নিজেই করেছেন। অনুবাদ রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই করেছেন। এটার ভূমিকা লিখেছেন ডব্লিউ.বি. ইয়েটস। তো যেটা হয়, সবাই বলে যে অনুবাদ কে করেছেন, ডব্লিউ.বি. ইয়েটস করেছেন। এখন আসো, তাহলে এই যে অনুবাদ করার পর এটা ইংরেজিতে প্রকাশিত হয় ইংল্যান্ড থেকে কত সালে? 1912 সালে। তাহলে দেখো, আমাদের তিনটা সাল মনে রাখবো। 1910 সালে এটা হচ্ছে তোমার বাংলায় প্রকাশিত হয়েছিল। তারপর উনি এটা নিজে অনুবাদ করেন। নিজে অনুবাদ করার পর ডব্লিউ.বি. ইয়েটস কি করে, এটার ভূমিকা লিখেন। 1912 সালে এটা ইংল্যান্ড থেকে প্রকাশিত হয়। 1913 সালে উনি এটা কি নোবেল পাই। তাহলে এই কয়েকটা তথ্য মনে রাখবা, ঠিক আছে? তারপর হচ্ছে বলাকা, তোমার এটাকে বলা হয় গতিচেতনা বিষয়ক কাব্য, এবং এটা তিনি উইলিয়াম পিয়ারসনকে উৎসর্গ করেন, ঠিক আছে? উইলিয়াম পিয়ারসনকে উৎসর্গ করে। আর এখানে প্রায় 45টা কবিতা রয়েছে, সেগুলো তোমার দরকার নাই। এখানে একটা কবিতা আছে ছবি, এই নামটা মনে রাখবা। কি নাম? ছবি। গান শুনছো না তুমি কি কেবলই ছবি? হ্যাঁ, ইয়েস, বাংলা জানলেই তো অনুবাদ করবে, ঠিক বলছো। এই ছবি কবিতাটা কোথায় আছে, কোন কাব্যে আছে? বলাকা কাব্যে। এটা একটু মনে রাখবা, ঠিক আছে? তারপর হচ্ছে পূরবী, পূরবী কাব্য। দেখো, পূরবী কাব্য একটা কারণে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আর্জেন্টিনার কবি ভিক্টোরিয়া ওকাম্পো। হ্যাঁ, ওনাকে খুব পছন্দ করতেন উনি, তো ওনার সাথে অনেক ভালো সখ্য ছিল। তো রবীন্দ্রনাথ ঠাকুর আবার তাকে বিজয়া বলতেন। কাকে? ভিক্টোরিয়া ওকাম্পোকে। সেই ভিক্টোরিয়া ওকাম্পোকে তিনি এই কাব্যটা উৎসর্গ করেন। কাকে উৎসর্গ করেন? ভিক্টোরিয়া ওকাম্পো। মনে রাখবে এটা, ঠিক আছে? আচ্ছা, এখানে লেখা আছে বিজয়া নামে ডাকতেন। সোনার তরী, সোনার তরী সবাই পড়েছো না? সোনার তরী, আহমেদ তুমি ওনাকে উৎসর্গ করিও। উনি যেহেতু নাই, তুমি তো আছো, তুমি তো কবিতা লিখো। জীবন ও কীর্তির ক্ষণস্থায়ী অস্তিত্ব কোথায়? তোমার সোনার তরীতে। সোনার তরী সবাই পড়েছো। হ্যাঁ, মানে উনি চলে যাবেন কিন্তু ওনার কি থেকে যাবে? ওনার কর্মটা থেকে যাবে এই মহাকালে। হ্যাঁ। তো খেয়া, খেয়া দেখো, খেয়া হচ্ছে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুকে উৎসর্গ করেছেন। তাহলে এটা যেহেতু উনি গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, আমরা এটা মনে রাখবো। তারপর আসবে পলাতকা। পলাতকা দেখলে কি, পলাতক, পলাতকা কি মনে হয়, ছেলে ছেলে না মেয়ে মেয়ে মনে হয়? পলাতকা একটু মেয়ে মেয়ে মনে হয় না? কারণ হচ্ছে এই কবিতার আকারে তিনি নারী জীবনের সমসাময়িক যে সমস্যাগুলো সেগুলো তিনি তুলে ধরেছেন। পুনশ্চ
শেষ সপ্তক, পত্রপুট, শ্যামলী। পুনশ্চ শেষ সপ্তক, পত্রপুট, শ্যামলী, মানে শেষের দিকের এই চারটি তিনি, এগুলো হচ্ছে গদ্য কাব্য। এগুলো কি? গদ্য কাব্য, ঠিক আছে। এই চারটা পুনশ্চ, শেষ সপ্তক, পত্রপুট, শ্যামলী, এগুলো হচ্ছে, না শাল সব লাগবে না মেহেজাবিন, শাল সব লাগবে না। শাল দেখো সবগুলো আলোচনা করি নাই। কোনটা আলোচনা করছি? গীতাঞ্জলিটা আলোচনা করেছি। তারপর সোনার তরীটা দেখে নিবা, বুঝতে পারছো? তারপর হচ্ছে শেষ লেখা যেটা, সেটা দেখবো, কারণ সেটা হচ্ছে শেষ লেখা, মানে উল্লেখযোগ্য। এখন তুমি যদি মানে তোমার 52টা সাল তুমি মুখস্থ করতে যাও, যেহেতু 52টা কাব্য, তাহলে তোমার আর কি করা লাগবে না, বিসিএস এর প্রিলির অন্য পড়ালেখা করা লাগবে না। হ্যাঁ। শেষ কবিতা। শেষ কবিতা হচ্ছে তোমার সৃষ্টির পথ আকীর্ণ করি, এটা হচ্ছে তোমার মৃত্যুর 8 দিন পূর্বে মৌখিক ভাবে রচনা করেছিলেন, অর্থাৎ উনি যখন অসুস্থ ছিলেন তখন উনি বলেছেন, আরেকজন লিখেছেন। হ্যাঁ। তো এটা হচ্ছে তোমার কোন কাব্যের শেষ কবিতা? শেষ লেখা। শেষ লেখা, ঠিক আছে। এটা প্রকাশিত হয়েছে কত সালে? 1941 সালে। তাহলে দেখো তো, যদি কাব্য আসে তাহলে কোনটা আসবে? যদি আসে, কাব্য আসে এবং এটা ওনার মৃত্যুর পর প্রকাশিত হয়েছে, যদি কাব্য আসে কোনটা আসবে? কি নাম আসবে? শেষ লেখা। যদি কবিতা আসে তাহলে কি? তোমার সৃষ্টির পথ। ওকে। আচ্ছা, শেষ লেখা এখানে স্লাইডে আছে, শেষ গ্রন্থ, এবং এটা মৃত্যুর পর প্রকাশিত 1941। তাহলে আমরা এটা মনে রাখলাম। তারপর গীতাঞ্জলি মনে রেখেছি। তারপর আরেকটা হচ্ছে কোনটা মনে রাখতে বলেছি তোমার? সোনার তরী। সোনার তরী হচ্ছে 1894, ঠিক আছে। রবীন্দ্রনাথের উপন্যাস। করুণা করে আমাকে বউ-ঠাকুরানীর হাটে পৌঁছে দিও, সেখানে হয়তো রাজস্বীকে খুঁজে পাবো। মানে মোবাইল ছিল না তো, বুঝো নাই, খুঁজে পাচ্ছিল না। আগামী মাসে তার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু নৌকাডুবির ফলে তার সাথে আমার সমস্ত যোগাযোগ বন্ধ হয়ে যায়। এভাবে পড়লে তোমার হয়তো কিছুটা মনে থাকতে পারে, ঠিক আছে। আমি এখন তার চোখের বালি। ওমা, এটা কোনো কথা? আমার আমার দুই বোন এখন কাদম্বরীরে নিয়ে লিখলে, শোনো, যদি বলে যে এটা আমি কাদম্বরীরে নিয়ে লিখছি, হবে? তুমি বলতে পারো যে কাদম্বরী ছিল বলেই এত কিছু লিখছে, বুঝো নাই? খালি বউ থাকলে এত কিছু আর আসতো না। আমি এখন তার চোখের বালি, আমার দুই বোন আর ভাই গোরাকে ঘরে বাহিরে অনেক খুঁজেছি, পাই নাই। অবশেষে জীবনের 4 অধ্যায় পেরিয়ে চতুরঙ্গর কশাঘাতে মালঞ্চে বসে লিখছি শেষের কবিতা। এগুলো হচ্ছে ওনার কি উপন্যাস। এখন আসো, বউ তাড়াতাড়ি এত যন্ত্রণা টন্ত্রণা সহ্য করতে না পারে বউ তাড়াতাড়ি মরেই গেছে। উনিও বুঝে গেছে যে আর বিয়ে করে লাভ নেই, উনি এজন্য আর বিয়ে করে নাই। করুণা। আসো, প্রথম লেখা উপন্যাস কোনটা? করুণা। এখন আগের মতো, কিসের মতো? কাব্যের মতো। হ্যাঁ। তোমার করুণা হচ্ছে প্রথম লেখা, কিন্তু প্রথম প্রকাশিত কোনটা? প্রথম প্রকাশিত হচ্ছে তোমার বউ ঠাকুরানীর হাট। হ্যাঁ। প্রকাশ পরে করছে। তো করুণা প্রথম লেখা, আর বউ ঠাকুরানী হচ্ছে প্রথম প্রকাশিত উপন্যাস। যেহেতু প্রথম লেখা, তাহলে আমরা একটু সালটা দেখতে পারি, 1877। রাজর্ষি আসো। রাজর্ষি হচ্ছে তোমার ত্রিপুরার রাজপরিবার, মানে ঐতিহাসিক উপন্যাস, এত কিছু মনে রাখার দরকার নেই। রাজর্ষি কি ঐতিহাসিক, এটা মনে রাখবা। যদিও এই ধরনের প্রশ্ন আসতে দেখা যায় নাই। হুম। আচ্ছা, আসাদ আমরা এভাবে না বলি, হ্যাঁ। আসলে কি জানো, ধরো কি রকম, কে কি রকম, এটা কারো ফেসবুকের ছবি দেখেও বোঝা যায় না, দূর থেকেও বোঝা যায় না। এটা হচ্ছে যে যার সাথে সংসার করে সেই জানে আসলে কে কি রকম, বুঝতে পারছো? বাইরের কেউই জানে না। এটা সাহিত্যিকদের বেলা না, এটা যে কারো বেলাতেই এই কথাটা সত্য, যে তার পাশের মানুষটাই জানে কে কেমন। আচ্ছা দেখো, রাজস্বী দেখো, রাজস্বী হচ্ছে ঐতিহাসিক উপন্যাস।
ওনার একটা নাটক আছে বিসর্জন নাটক। হ্যাঁ, এই বিসর্জন নাটকটা তোমার এই রাজস্বী থেকে উনি কি নিয়েছেন, প্রথম অংশটা নিয়েছেন, সেই প্রথমাংশ নিয়ে এই বিসর্জন নাটকটা রচিত। এই ধরনের প্রশ্ন যেহেতু আসে নাই, এটা একটু কি রাখবা, মনে রাখবা। কারণ এখন দেখা যাচ্ছে বারবার ভেতর থেকে প্রশ্ন করছে, ঠিক আছে? এখন ভেতর থেকে প্রশ্ন আসছে, তাহলে দেখো রাজস্বী তাহলে কি, ঐতিহাসিক উপন্যাস। এটা হচ্ছে তোমার ত্রিপুরার রাজ পরিবারের ইতিহাস নিয়ে রচিত। তো এটা হচ্ছে তোমার বালক পত্রিকায় প্রকাশিত হয়। আর এটার প্রথমাংশ নিয়ে কোনটা, বিসর্জন নাটক। যেমন আমরা গতকাল কি দেখেছিলাম, একটার সাথে একটা একটু রিলেট করার চেষ্টা করবা, তাহলে মনে থাকবে। যেমন গতকাল আমরা দেখেছিলাম তোমার মহাশ্মশান থেকে কোনটা কাহিনী নেওয়া হয়েছিল, মনে আছে? পানিপথের তৃতীয় যুদ্ধ। এখান থেকে তোমার কোন কাহিনীটা নেওয়া হয়েছিল, রক্তাক্ত প্রান্তর। ভেরি গুড। চোখের বালি, চোখের বালি কি বলতো? শত্রু না? মনস্তাত্ত্বিক উপন্যাস। এটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস। মানে একজনের জামাইরে নিয়ে আরেকজন মানে টানাটানি করতেছে, তো স্বাভাবিকভাবে কিছু বলারও নাই, শোয়ারও নাই। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম কি মনস্তাত্ত্বিক উপন্যাস। দেখছো কেউ বা পড়ছো? টানা হিচড়া, হ্যাঁ। মনস্তাত্ত্বিক উপন্যাস মানে এই যে টানা হিচড়া। আচ্ছা, অনেকেই দেখে থাকবা। কি যে সুন্দর লাগে ওখানে আমার ইয়াকে, এটার নাম কি, আরে বলো না, ঐশ্বরিয়া। হ্যাঁ, খুব সুন্দর লাগে ওখানে। মনস্তাত্ত্বিক উপন্যাস। তাহলে দেখো, চোখের বালি আমি খুব ছোটবেলায় পড়ছিলাম, 9-এ পড়ছিলাম, যে কঠিন লাগছিল আমার কাছে। এত কিছু বুঝি নাই আসলে তখন। কিন্তু এখন 9-এ পড়লে, যারা যারা 9-এ পড়বে এখন বুঝবে, কিন্তু তাদের পড়ার সময় নেই এখন। সমসাময়িক কালের বিধবাদের জীবনের নানা সমস্যা। তোমার এখানে বিধবা ছিল কে, ঐশ্বরিয়া। ঐশ্বরিয়া বিধবা ছিল না, মূলত ওর নাম কি ছিল মনে আছে? হ্যাঁ, সমসাময়িক। এখন যেহেতু পড়ায় ফেলছি, এটা সব জায়গায় কি সবাই কি লিখে, সমসাময়িক লিখে, কিন্তু হবে কি সমসাময়িক। বিনোদিনী, হ্যাঁ। বিনোদিনী, আশালতা, মহেন্দ্র, অপূর্ব, তাই না? তাহলে চরিত্রগুলোর নামও মনে রাখবা, যেহেতু চোখের বালি মনস্তাত্ত্বিক উপন্যাস, এটা সবাই জানে। তাহলে আসতে পারে কি, তোমার চরিত্র আসতে পারে। নৌকাডুবি আসো। নৌকাডুবি মুভিটাও অনেকে হয়তো দেখে থাকতে পারো বা পড়ে থাকতে পারো। এটা হচ্ছে তোমার সামাজিক উপন্যাস। হুম। বঙ্গদর্শন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছে নৌকাডুবি। জটিল পারিবারিক সমস্যা মানে বউ পাল্টে গেছিল, তাই না? মনে আছে যারা পড়ছো বা দেখছো? খুব সুন্দর করে বানাইছে ইয়ার কি বলে, ঋতুপর্ণ ঘোষের গোরা। এটা দেখো, গোরা হচ্ছে রবীন্দ্রনাথের সবচেয়ে বড় দীর্ঘতম উপন্যাস, সেই সাথে বলা হয়ে থাকে শ্রেষ্ঠ উপন্যাস। এখানে মূলত ঊনবিংশ শতাব্দীর শেষার্ধের হিন্দু এবং ব্রাহ্ম সমাজের সংঘাত আর ভারতের তদানীন্তন সামাজিক ও রাজনৈতিক সমস্যা আছে। এখানে ব্রাহ্ম সমাজ যেহেতু আসছে, তো ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিল মূলত কে, রবীন্দ্রনাথের দাদা দ্বারকানাথ ঠাকুর আর রামমোহন রায়, এই দুজন মিলে, ঠিক আছে? তো এখানে তোমার রাজনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক সমস্যাগুলো উঠে আসছিল, এবং এটা হচ্ছে দীর্ঘতম উপন্যাস। ঘরে বাহিরে দেখো, 1905 সালের বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে নারী পুরুষের সম্পর্কের জটিলতা, স্বামী স্ত্রীর সম্পর্কের জটিলতা আরো সূক্ষ্মভাবে এসেছে কোথায়, যোগাযোগ উপন্যাসেও। এবং 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 এটা অবশ্যই মনে রাখতে হবে, কারণ এটা হচ্ছে চলিত ভাষায় লেখা ওনার প্রথম উপন্যাস। তাহলে আগের গুলো কোন ভাষায় লিখেছিল? সাধু ভাষায়। আর যেহেতু চলিত ভাষায় লিখেছে, তাহলে এটা কোথায় প্রকাশিত হয়েছে? খুবই সহজ, সবুজ পত্র পত্রিকায়। কারণ আমরা জানি সবুজ পত্র পত্রিকা কার, প্রমোদ চৌধুরীর। হ্যাঁ, এবং সেখান থেকেই তোমার চলিত রীতির কি হয়, যাত্রা হয়ে থাকে, ঠিক আছে? নিখিলেশ, বিমলা, সন্দীপ, এরা হচ্ছে ঘরে বাহিরে উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র। এই প্রশ্নটা আসছিল যে এই চরিত্রগুলো কোন উপন্যাসের, নিখিলেশ, বিমলা, সন্দীপ। চতুরঙ্গ, সাধু ভাষায় লেখা শেষ উপন্যাস। তাহলে এই দুটো তথ্য আমরা কিভাবে মনে রাখবো, চতুরঙ্গ হচ্ছে সাধু ভাষায় লেখা শেষ উপন্যাস, আর ঘরে বাহিরে কি, ঘরে বাহিরে
তোমরা এভাবে মনে রাখবা যে ঘরে বাহিরে আমরা কি সাধু ভাষায় কথা বলি না চলিত ভাষায় কথা বলি? ঘরে বাহিরে আমরা চলিত ভাষায় কথা বলি, তাই না? চলিত রীতিতে কথা বলি, হ্যাঁ। আর চতুরঙ্গ হচ্ছে তোমার সাধু ভাষায় লেখা শেষ উপন্যাস। তারপর আসো দুই বোন। দুই বোন হচ্ছে, দুই বোনের নাম হচ্ছে মূলত শর্মিলা এবং উর্মিলা। হ্যাঁ। তো এখানে মূল উপজীব্য কি দেখো, মানে স্ত্রীর অসুস্থতার সুযোগে স্বামীর অন্য স্ত্রীলোকের প্রতি আসক্তি, মানে কোথায় সেবা যত্ন করবে সেটা না, উল্টো হয়ে গেছে। তো এই দুই বোন এবং মালঞ্চ, একটা হচ্ছে মিলনান্তক আর একটা হচ্ছে তোমার বিয়োগান্তক। 4 অধ্যায়। সমসাময়িক বিপ্লবী আন্দোলনের প্রেক্ষাপটে একটি বিয়োগান্তক প্রেমের উপন্যাস হচ্ছে তোমার 4 অধ্যায়। চতুরঙ্গ অলরেডি পড়েছি। চতুরঙ্গ সম্পর্কে তাহলে আমরা কি পড়েছিলাম বলো তো, কার মনে আছে? হ্যাঁ, সাধু ভাষার শেষ উপন্যাস, আর এটা হচ্ছে ছোট গল্পধর্মী উপন্যাস, ঠিক আছে? এই ঘোড়া কি ঘরে বাহিরে? উপন্যাস নিয়ে চলচ্চিত্র। সত্যজিৎ রায়ের ঘরে বাহিরে আর ঋতুপর্ণ ঘোষের চোখের বালি। আসলে শুধু এই দুটো না, আরো ছিল। তোমার ঋতুপর্ণ ঘোষ আরো অনেকগুলোই তৈরি করেছেন। নৌকাডুবি আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক। আমরা চলে আসছি নাটক। তাসের দেশের রাজা রবীন্দ্রনাথ পৃথ্বীরাজের ঘোড়ায় চড়ে নটির পুজোয় রক্তকরবী বিসর্জন দিয়ে গেলেন। এখানে যে লাল দাগগুলো, এগুলো হচ্ছে তোমার নাটক। আমরা আসো নাটক দেখো। গীতিনাট্য, গেয়ে গেয়ে যে নাটক। তাহলে দেখো তো, গীতিনাট্য প্রথমটা হচ্ছে রুদ্রচন্দ্র। তো অনেকে আবার বলে যে এটা নাটক না, এটার মধ্যে সামান্য নাটকীয়তা আছে, কিন্তু নাটকীয়তা যেহেতু আছেই তাহলে কি নাটক। এটা যেহেতু অন্য তোমার কাব্য উপন্যাস ছোট গল্প এগুলোর ধারায় পড়ছে না, তাহলে এটা কি নাটক। রুদ্রচন্দ্র নাটক। তারপর হচ্ছে বাল্মীকি প্রতিভা, এটা হচ্ছে প্রথম প্রকাশিত নাটক। এবং এখানে বিহারী লালের সারদা মঙ্গল, যেটা আমরা পড়েছিলাম, সারদা মঙ্গল কাব্যের প্রভাব রয়েছে। তারপর হচ্ছে প্রকৃতি প্রতিশোধ, মায়ার খেলা, এগুলো হচ্ছে সবগুলো কি গীতিনাট্য। নেক্সট আসো কাব্যনাট্য। কাব্যনাট্য দেখো চিত্রাঙ্গদা, বিদায় অভিশাপ, মালিনী। তো চিত্রাঙ্গদাটা ইম্পর্টেন্ট। আবার চিত্রাঙ্গদা নিয়ে মুভি তৈরি করেছেন কে? ঋতুপর্ণ ঘোষ। ওটাতে উনি নিজেই অভিনয় করেছেন। কৌতুক নাটক দেখো। কৌতুক নাটক হচ্ছে তোমার গোড়াই গলদ, বৈকুণ্ঠের খাতা, চিরকুমার সভা। কৌতুক বা সাংকেতিক নাটক আরো দেখো। সরি, এখানে কৌতুক হবে না, এটা রূপক হবে। ডাকঘর, রাজা। রাজা ছোটবেলায় তোমরা পড়ছো। রাজা একটা কিসের নাম মনে আছে কারো? পড়েছো কিনা আমি শিওর না, আমাদের ছিল ক্লাস 7-এ মনে হয়। রাজা হচ্ছে একটা কবুতরের নাম, হ্যাঁ। তারপর হচ্ছে তাসের দেশ। তাসের দেশ হচ্ছে তোমার নেতাজি সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেছেন। আচ্ছা, উৎসর্গ যেগুলো করেছেন সেগুলো আমরা একসাথে পড়বো, ঠিক আছে? একসাথে একটা স্লাইড আছে, ওটাতে পড়ে নিব। নৃত্যনাট্য দেখো। যেটা নেচে নেচে যে নাটক, সেটা হচ্ছে নটির পূজা, চণ্ডালিকা, শ্যামা। রবীন্দ্রনাথের প্রবন্ধগুলো একটু খেয়াল করো। প্রবন্ধ হচ্ছে সাহিত্য জীবনে, আচ্ছা, রবীন্দ্রনাথ সাহিত্য জীবনে মানুষের ধর্ম ও সভ্যতার সংকট নিয়ে বিচিত্র প্রবন্ধ করেছেন। পঞ্চভূত কালান্তর এদের মধ্যে অন্যতম। এখানে যে লালগুলো, সেগুলোর মধ্যে সাহিত্য নিয়ে দুটো আছে, একটা হচ্ছে প্রাচীন সাহিত্য আর একটা হচ্ছে সাহিত্যের পথে। তাহলে কি কি দেখো, মানুষের ধর্ম, সভ্যতার সংকট, বিচিত্র প্রবন্ধ, পঞ্চভূত, কালান্তর, এগুলো হচ্ছে ওনার প্রবন্ধ। রবীন্দ্রনাথ ঠাকুরের পত্র সাহিত্য। শুধু এই লাইনটা মনে রাখবা, রাশিয়ার চিঠিগুলো ছিল একরকম কি ছিন্নপত্র। তাহলে দেখো, রাশিয়ার চিঠি, চিঠিপত্র, ছিন্নপত্র। তো এখানে দেখো, এখানে হচ্ছে একবার একটা প্রশ্ন এসেছিল, সেটা হচ্ছে তোমার রাশিয়ার চিঠি, সরি রাশিয়ার চিঠি না, ছিন্নপত্র নিয়ে। মানে ছিন্নপত্রের পত্রগুলো কাকে লেখা হয়েছে? তো ছিন্নপত্রের পত্রগুলো কাকে লিখছে বলো তো? ওনার ভাইয়ের মেয়ে ইন্দিরা দেবীকে।
এখন আসো, ইন্দিরা দেবীকে লিখছে ঠিক আছে, কিন্তু প্রথম 8টা উনি কাকে লিখেছেন? শ্রীশচন্দ্র মজুমদার। এখন চালাকি করে যেটা করতে পারে বা করে, সেটা হচ্ছে ইন্দিরা দেবীকে কি করলো না, অপশনে রাখলো না। আমার কথাটা বুঝছো? যদি আসে যে ছিন্নপত্রের পত্রগুলোকে কাকে কাকে লিখা হয়েছে, তাহলে তোমার ইন্দিরা না লিখে যদি শ্রীশচন্দ্র থাকে, আমাদের সেটাই কি করতে হবে, সেটাই টিক দিতে হবে। বুঝছো বিষয়টা? অধিকাংশ কিন্তু কাকে লিখছে, মাত্র 8টা শ্রীশচন্দ্র মজুমদারকে লিখছে, বাকি সবগুলোই উনি কাকে লিখছেন, ইন্দিরা দেবীকে লিখছেন। ঠিক আছে, নেক্সট আসো, আত্মজীবনী। আত্মজীবনী, জীবন স্মৃতি, ছেলে, আত্মপরিচয়। সময় পেলে এগুলো পড়ে নিবা, বেশি বড় না, খুব ছোট। হ্যাঁ, তো এখন আসো, জীবন স্মৃতি, ছেলেবেলা, আত্মপরিচয়ের সাথে অন্য একটা দিয়ে বলবে নিচের কোনটি, নিচের কোনটি তোমার কি নয়? নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী নয়? ফটিক কোনটা ছিল বলতে? ফটিক চরিত্র, তো ছোট গল্প, আমি তো ছোট গল্প এখনো আসি নাই। মিমু, হ্যাঁ ছুটিতে ছিল, ছোট গল্প এখনো আসি নাই তো। আত্মজীবনীতে আসছি। যদি আসে যে নিচের কোনটি আত্মজীবনী নয়, তাহলে এই 3টা বাদে যেটা দিবে সেটা হবে। বুঝতে পারছো বিষয়টা? তাহলে ছোট গল্প চলে আসছি। ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, শেষ মানে অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়ে হইল না শেষ। কার কথা? কোন জিনিসটা? ছোট গল্প পড়ে তোমার কি মনে হবে? শেষ হয়ে হইল না শেষ, মানে আরো কিছু থাকতো, মানে জীবনের খুব ক্ষুদ্র একটা অংশকে তোমার সেখানে তুলে ধরা হয়। এবং সাহিত্যের সবচেয়ে নতুন সংযোজন হচ্ছে, মানে যদি সর্বকনিষ্ঠ শাখা বলা হয়, তাহলে কোনটা আসবে বলো তো? ছোট গল্প। ছোট গল্প হচ্ছে সাহিত্যের কনিষ্ঠ, মানে একদম শেষে আসছে। আর যদি আসে একদম প্রথম, তাহলে কোনটা হবে জানো? নাটক, নাটক। ছোট গল্প দেখো, বাংলা সাহিত্যের প্রথম ছোট গল্প কোনটা? বাংলা সাহিত্য, আচ্ছা, আরেকটা কথা, রবীন্দ্রনাথ ঠাকুরকে ছোট গল্পের কি বলা হয়? ছোট গল্পের বাবা, মানে জনক বলা হয়। ঠিক আছে, ছোট গল্পের জনক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তো বাংলা সাহিত্যের প্রথম ছোট গল্প হচ্ছে তোমার, আচ্ছা, ছোট গল্পের জনক ভিখারিনী। আর সার্থক ছোট গল্প, এখানে সার্থক বানানটা ঠিক আছে না নাই? সার্থক বানানটা ঠিক নাই, ভুল, ব হবে না। ঠিক আছে, যদি শুধু স্বার্থ হতো সেক্ষেত্রে বটা হতো। তাহলে সার্থক ছোট গল্প হচ্ছে দেনা পাওনা, আর প্রথম ছোট গল্প হচ্ছে ভিখারিনী। আর দেনা পাওনা আরেকটা কিসের নাম আছে মনে আছে কারো? দেনা পাওনা, দেনা পাওনা একটা উপন্যাস আছে শরৎচন্দ্রের। হ্যাঁ, এখন আসো আমরা গল্পগুলো একটু দেখি। আচ্ছা, গল্প নিয়ে এখানে আলোচনা নাই, পরে করছি। রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পাদিত পত্রিকা দেখো, ভারতী, বঙ্গদর্শন, সাধনা, তত্ত্ববোধিনী, ভান্ডার। এগুলো নিয়ে আমরা বিস্তারিত তোমার পত্রিকার ক্লাসে পড়বো। প্রহসন, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রহসন হচ্ছে তোমার হাস্যকৌতুক। এটা হচ্ছে 1907 সালে প্রকাশিত হয়। তারপর হচ্ছে, এটা সাধারণত আসে না প্রহসন, বেশিরভাগ ক্ষেত্রে তোমার যেটা বলেছিলাম মাইকেলের গুলোই আসে বারবার। রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক বিভিন্ন ব্যক্তিত্বকে উৎসর্গীকৃত গ্রন্থ, এটা একটু খেয়াল করো। যদি আমি ছাড়া ছাড়া ভাবে বলেছিলাম, এখানে একটা স্লাইডে চলে আসছে। রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম বসন্তকালে, আর্জেন্টিনার কবি ভিক্টোরিয়া ওকাম্পো পূরবী। তাহলে কাজী নজরুল ইসলামকে কোনটা করেছেন? বসন্ত। বসন্ত কি বলতো? বসন্ত হচ্ছে নাটক। ঠিক আছে, আর্জেন্টিনার কবি ভিক্টোরিয়া ওকাম্পোকে পূরবী মনে করে, তাহলে পূরবী কি ছিল? পূরবী ছিল কাব্য। তাহলে ভিক্টোরিয়া ওকাম্পোকে কোনটা কোনটা করেন?
কোনটা উৎসর্গ করেন? পূরবী কাব্য করেন। মনে করে তাকে আনার জন্য নেতাজি সুভাষচন্দ্র বসুকে তাসের দেশে পাঠালেন। তাহলে তাসের দেশে কি ছিল, মনে আছে কারো? তাসের দেশে কি ছিল? নাটক ছিল। ভেরি গুড। তাহলে সুভাষচন্দ্র বসুকে তাসের দেশে পাঠালেন, কিন্তু বিজ্ঞানী জগৎচন্দ্র বসুকে খেয়া পার করতে গিয়ে, তাহলে খেয়া কি? খেয়া হচ্ছে এখানে কাব্য। ঠিক আছে। রবি রবি ঠাকুরের জ্যেষ্ঠ ভগ্নী সৌদামিনী দেবীর বউ ঠাকুরানীর হাটে নিয়ে গেলেন। তাহলে সৌদামিনী দেবী দেবীকে কোনটা করেছেন? বউ ঠাকুরানীর হাট উপন্যাস। সুধীন্দ্রনাথ দত্ত আকাশ প্রদীপ জ্বালানোর কারণে, তাহলে আকাশ প্রদীপ কি? আকাশ প্রদীপ আকাশ প্রদীপ হচ্ছে কাব্য। আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় করে কালের যাত্রা। কালের যাত্রায় তারা বেঁচে গেলেন। নেক্সট আসো। আচ্ছা, ছোট গল্প নিয়ে একটু আলোচনা করে দিই। ছোট গল্পের স্লাইড নাই এখানে। ছোট গল্প হচ্ছে তোমার, ওনাকে বলা হয়ে থাকে ছোট গল্পের জনক। এবং আমার কাছে ওনার কবিতা বাদ দিলে বা কাব্য বাদ দিলে, কাব্যটা ভিন্ন বিষয়, মানে উপন্যাসের চাইতে ছোট গল্পগুলো অনেক বেশি ভালো লাগছে। হ্যাঁ, ব্যক্তিগতভাবে অনেক বেশি ভালো লাগছে। তো ওনার ছোট গল্পের সংখ্যা হচ্ছে তোমার প্রায় 95টি। এবং ভিখারিনী হচ্ছে বাংলা সাহিত্যে প্রথম ছোট গল্প, এটা বলেছি। আর হচ্ছে দেনা পাওনা হচ্ছে তোমার সার্থক ছোট গল্প। ঠিক আছে, দেনা পাওনা হচ্ছে এখন আসো, তোমাকে যেটা হতে পারে সর্বোচ্চ যে এই ধরনের প্রশ্ন করতে পারে, ওনার ছোট গল্পগুলোর কিছুটা ক্যাটাগরি ছিল, মানে কোন ছোট গল্পগুলো কেমন। কিছু ছিল সামাজিক ছিল, তারপর হচ্ছে কিছু প্রেমের গল্প ছিল, তারপর কিছু অতিপ্রাকৃত ছিল, হ্যাঁ, প্রকৃতি বা মানব সম্পর্কিত ছিল। তো সেক্ষেত্রে তোমরা একটু মনে রাখবা, যেমন ধরো প্রেমের গল্পগুলো কোনগুলো ছিল, যেমন ধরো শাস্তি, অধ্যাপক, নষ্টনীড়, মধ্যবর্তিনী, তারপর হচ্ছে এক রাত্রি, হ্যাঁ, এগুলো। এখন আসো, এগুলো থেকে তোমার আবার যেটা আসতে পারে সেটা হচ্ছে কি? চরিত্র। বিখ্যাত ছোট গল্পগুলো থেকে তোমার কি আসতে পারে? চরিত্র আসতে পারে। যেমন ধরো শুভা গল্পটা আমরা সবাই জানি কিনা বা পড়েছি কিনা? শুভা গল্প আমরা সবাই পড়েছি। তো শুভা কেমন ছিল? কথা বলতে পারতো নাকি পারতো না? কথা বলতে পারতো না, কিন্তু পুরো গল্পটা তুমি যদি পড়ে দেখো, শুভার সাথে তোমার প্রকৃতির একটা সম্পর্ক পুরো গল্পে ছিল। মানে সে যে কথা বলতে পারছে না মানুষের সাথে, কিন্তু সে প্রকৃতির সাথে তার একটা যে সম্পর্ক, হ্যাঁ, ওই জিনিসটা ওই ছোট গল্পে খুব সুন্দর করে আসছে। তাহলে যদি আসে যে সুভা কেমন ছোট গল্প ছিল, তাহলে ওটা হচ্ছে প্রকৃতি এবং মানব সম্পর্কিত গল্প। তারপর অতিথি। অতিথি একটা গল্প ছিল, দেখছো কিনা? তারাপদ। সে কি করতো, তাকে কেউ কি করতে পারতো না, তাকে কেউ আটকে রাখতে পারতো না। সে কোথাও যেত, কারোর সাথে দেখা গেছে খুব সখ্য হলো, খুব ভাব হলো, তাকে কেউ একজন খুব ভালোবেসে ফেলছে বা আশপাশের মানুষরা তাকে খুব ভালোবেসে ফেলছে, সে আস্তে কি করতো, সেখান থেকে কি করতো, চলে যেত, অন্য কোথাও চলে যেত, সেখানে আবার সে মায়া সৃষ্টি করতো, আবার সেখান থেকে সে চলে যেত। তাহলে এগুলো হচ্ছে প্রকৃতি এবং মানব সম্পর্কিত অতিথি। তারপর হচ্ছে তোমার শুভা, তারপর হচ্ছে আপদ। হুম, এগুলো। তারপর প্রেমের গল্পগুলো। প্রেমের গল্পের মধ্যে একটা গল্প তুমি মনে রাখবা, সেটা হচ্ছে, একটা না অনেকগুলোই মনে রাখা দরকার, কিন্তু নষ্টনীড় তোমার হচ্ছে, আমরা চোখের বালিতে কি দেখছি, মনস্তাত্ত্বিক না? ঠিক একইভাবে নষ্টনীড়টাও তোমার কি, এখানে তাও সেম অবস্থা। হ্যাঁ, হ্যাঁ, চারুলতা এবং অমল। তাহলে এটা মনে রাখবা, এটার তোমার চরিত্রটা মনে রাখবা, চারুলতা এবং অমল। এক রাত্রি। এক রাত্রির হচ্ছে তোমার সুরবালা। তারপর হচ্ছে তোমার শাস্তি। শাস্তি গল্প তোমরা সবাই মোটামুটি জানো। হ্যাঁ, এটা আবার পূর্ণিমা মনে হয় অভিনয় করছিল, তাই না, শাস্তি? তবে সমাপ্তি। সমাপ্তির চরিত্র হচ্ছে মৃন্ময়ী। স্ত্রীর পত্র, শেষ কথা, এগুলো হচ্ছে প্রেমের গল্প। তো অতিপ্রাকৃত গল্পগুলো খেয়াল করো। কঙ্কাল, তারপর হচ্ছে তোমার ক্ষুধিত পাষাণ। ক্ষুধিত পাষাণ, মণিহার, হ্যাঁ, জীবিত মৃত। জীবিত মৃতর একটা বিখ্যাত ডায়লগ ছিল যে, কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল কি, সে
মরে নাই, হ্যাঁ, শুভ পূর্ণিমা করছিল, হ্যাঁ। ঠিক আছে, এগুলো মনে রাখবা। পোস্টমাস্টার, পোস্টমাস্টারের চরিত্র হচ্ছে রতন। তারপর হচ্ছে তোমার হৈমন্তী, হৈমন্তী অপু এখানে যৌতুক প্রথাটা প্রাধান্য পেয়েছে। তাহলে এটা কোন ক্যাটাগরিতে হবে? সামাজিক। সামাজিক। কাবুলিওয়ালা, তোমরা জানো, রহমত এবং খুকি। তারপর হচ্ছে ছুটি, ছুটি হচ্ছে তোমার ফটিক, এবং ফটিক হচ্ছে তোমার একটা কিশোর চরিত্র, একটা ছেলে। দেনা পাওনা, মেঘরৌদ্র, দান প্রতিদান, ঠিক আছে। নেক্সট আসো, আমরা চলে আসছি পঞ্চ পাণ্ডবে, তার মানে রবীন্দ্রনাথ আমাদের কি শেষ। দুইজনকে শেষ করতেই আজকে মোটামুটি 10টা 44 বেজে গেছে। নজরুল আর রবি, কি বলে, রবীন্দ্রনাথ, এই দুইজন। দেখো, পঞ্চপাণ্ডব একটা নাম মনে রাখবা, সেটা হচ্ছে অবুঝ বিশু। অবুঝ বিশু মনে রাখবা, বাংলা সিনেমার মতো। তাহলে অবুঝ বিশুতে কি হয়? অমিয় চক্রবর্তী, বুদ্ধদেব বসু, জীবানন্দ দাশ। জীবানন্দ দাশের বানানে দকাদ্দা দন্তস্ব দিয়ে দিও না, কি দিবা? তালব্যস্য। ঠিক আছে। বিষ্ণুদে, সুধীন্দ্রনাথ দত্ত। এদের উত্থান ঘটেছিল তোমার 1923 সালে দীনেশচন্দ্র সেনের কল্লোল পত্রিকা ঘিরে। এই পত্রিকাগুলো আমরা পত্রিকা নিয়ে পড়ার সময় পড়বো, তাই এদেরকে কল্লোল গোষ্ঠীর লেখক বলা হয়। তাহলে তোমার যদি কোনোভাবে আসে যে 30-এর লেখকদের বা পঞ্চ পাণ্ডবদের আর কি বলা হয়, তখন আমরা কি বলবো? কল্লোল গোষ্ঠীর লেখক বলা হয়। প্রথমেই আসছি জীবানন্দ দাশ। জীবানন্দ দাশ থেকে একটা প্রশ্ন থাকে, মানে ওই 11 জনের সাথে তুমি 11 জনের থেকে ধরো কয়েকজনের প্রশ্ন কম থাকে, ফরুক আহমদ কিংবা ধরো আরো 2-1 জন আছে, ওদের প্রশ্ন কম থাকে, কিন্তু জীবানন্দ দাশের প্রশ্ন তোমার থাকে। তো জীবানন্দ দাশের আগে দেখা যেত কাব্যগ্রন্থের নাম থাকতো, অথবা কে কি বলেছেন ওনাকে সেগুলো নিয়ে থাকতো, কিন্তু এবার যেটা আসছে একটা কবিতার পংক্তি ছিল, তাই না, একটা লাইন ছিল, বলা হয়েছে এই কবিতার লাইনটা কার, তাই না? দেখো, রুনি ধুতি পরে, মানে ওনাকে কি কি বলা হয়ে থাকে খেয়াল করো। শুধু যদি তুমি রুনি ধুতি পরে এটা মনে রাখো, তোমার অনেক কিছুই মনে থাকবে। মানে কি? রূপসী বাংলার কবি, তারপর হচ্ছে নির্জনতার কবি, তারপর হচ্ছে ধূসর কবি, তারপর হচ্ছে তিমির হননের কবি। ঠিক আছে, তাহলে আমরা কি কি বললাম? রূপসী বাংলার কবি, তিমির হননের কবি, নির্জনতার কবি, শুদ্ধতম কবি, ধূসর কবি। রাকিবুল, শেষ কেন? শেষ কেন? দেখো, এছাড়াও তাকে আরো কি কি বলা হয়ে থাকে? ইতিহাস ও ঐতিহ্য সচেতনতার কবি, বিপন্ন মানবতার কবি, পরাবাস্তববাদীও কবিও বলা হয়ে থাকে। ঠিক আছে, এখন আসো, প্রথম কবিতা কি? প্রথম কবিতা হচ্ছে ওনার বর্ষা আহ্বান, 1919 সালে প্রকাশিত হয়েছিল। কত সালে? 1919 সালে। এখন আসো, উনি কি ছিলেন? উনি পেশায় মূলত একজন শিক্ষক ছিলেন। এবং ওনার বাড়ি কোথায় জানো? কোথায় থাকতেন? কে বলতে পারবে? বরিশাল, ভেরি গুড। উনি হচ্ছেন বরিশালের একটা ব্রাহ্ম পরিবারে জন্মগ্রহণ করেন, এবং ওনার ডাক নাম ছিল মিলু। ডাক নাম কি ছিল? মিলু ছিল। আর উপাধিগুলো মনে রাখার জন্য কি কি মনে রাখবা? রুনি ধুতি পরে, এটা মনে রাখলেই তোমার মোটামুটি হয়ে যাবে। এবং ওনার মা একজন কি ছিলেন? ওনার মাও একজন কবি ছিলেন। এবং ওনার সেই কবিতার বিখ্যাত লাইনটা কি? কে বলতে পারবে? আমাদের দ্রুত লিখতে গিয়ে আমাদের দেশের জায়গায় আমাদের সেধে হয়ে গেছে। আমাদের দেশে হবে ছে ছেলে হবে, কথাই না বড় হয়ে কিসে হবে? কাজে বড় হবে। তো এখন আসো, ওনার উপন্যাসগুলো কি কি দেখো। ওনার উপন্যাস হচ্ছে তোমার মাল্যবান, সতীর্থ, তারপর হচ্ছে কল্যাণী। কল্যাণী দেখো কখন প্রকাশিত হয়েছে, যদি আসে যে
জীবনানন্দ দাশের সর্বশেষ প্রকাশিত গ্রন্থ কোনটা? এই প্রশ্নটা এখনো আসে নাই। এই প্রশ্নটা এখনো আসে নাই। তাহলে সর্বশেষ প্রকাশিত গ্রন্থ হচ্ছে কি? কল্যাণী। এবং এটা কি? এটা একটা উপন্যাস। কত সালে প্রকাশিত হয়েছে? 1999 সালে। হ্যাঁ। এবং উনি এমন একজন কবি যিনি জীবদ্দশায় ততটা পরিচিতি পান নাই, ততটা খ্যাতি পান নাই। ওনার যতটা খ্যাতি, যতটা পরিচিতি বা যতটা জনপ্রিয়তা সবকিছুই হয়েছে কখন? সবকিছুই বলতে গেলে মৃত্যুর পরে, মানে উনি দেখে যেতে পারেন নাই। তারপর হচ্ছে ওনার প্রবন্ধ, এই এটা আসে কারণ এখানে হচ্ছে কবিতার কথা অনেকটা শেষের কবিতার মতো। তাহলে শেষের কবিতা যেমন উপন্যাস, কবিতার কথা ঠিক তেমনি কি? জীবনানন্দের জীবনানন্দের প্রবন্ধ। ঠিক আছে। এই গ্রন্থের একটা বিখ্যাত উক্তি হচ্ছে, সকলেই কবি নন, কেউ কেউ কবি। এটা কে বলেছেন? এটা বলেছেন জীবনানন্দ। এখন আসো, চিত্তরঞ্জন দাশের মৃত্যু স্মরণে লেখা একটা কবিতা আছে, সেটা হচ্ছে দেশবন্ধুর প্রয়াণে। হুম, এই কবিতাটা উনি তোমার 1925 সালে লিখেন বঙ্গবাণী পত্রিকায়। তাহলে যদি আসে যে চিত্তরঞ্জন দাশের মৃত্যু স্মরণে কোন কবিতা লিখেন? দেশবন্ধু। এটা দেশবন্ধু দেখলেই আশা করি তোমরা পারবা, তোমাদের মনে থাকবে। ঠিক আছে। এখন আসো, একজন বিদেশি ওনার উপর গবেষণা করে কি করেছেন? পিএইচডি করেছেন। সেই বিদেশির কি নাম? ক্লিন্টন বি সিলি। এটা কোন একটা বিসিএস এ আসছে। ক্লিন্টন বি সিলি। ওনার কবিতাকে বলেছেন চিত্ররূপময় কবিতা। এই কথাটা কে বলেছেন? কেন ইম্পর্টেন্ট? এমন একজন বলছেন যার জন্য ইম্পর্টেন্ট। এখন আমি বা তুমি বললে কি ইম্পর্টেন্ট হইতো না? বলেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর ওনার কবিতা, বিশেষ করে মৃত্যুর আগে যে কবিতা, মৃত্যুর আগে কবিতার নাম হচ্ছে মৃত্যুর আগে, এটা প্রকাশিত হয়েছিল কবিতা পত্রিকায়। কবিতা পত্রিকার সম্পাদক হচ্ছে বুদ্ধদেব বসু, আমরা পড়বো পরে। এই কবিতা পড়ে তিনি বলেছেন চিত্ররূপময় কবিতা। এখন আসো, এই প্রশ্নটা আসছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের, সরি, জীবনানন্দ দাশের কবিতাকে চিত্ররূপময় কবিতা কে বলেছেন? এটা কে আসছে? এটা প্রশ্নটা আসছে। তাহলে এটা হচ্ছে রবীন্দ্রনাথ বলেছেন। এখন আসো, তাহলে কোন কবিতা পড়ে বলেছেন? কোন কবিতা? মৃত্যুর আগে। কবিতাটার নাম কি? মৃত্যুর আগে। এই কবিতাটা পড়ে উনি বলেছেন চিত্ররূপময় কবিতা। এবং এই কবিতাটা কোথায় প্রকাশিত হয়েছিল? কবিতা নামক একটা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। সেই কবিতা নামক পত্রিকার সম্পাদক হচ্ছে বুদ্ধদেব বসু। বুঝা গেছে বিষয়টা? নেক্সট আসো, কাব্যগ্রন্থ হচ্ছে তোমার, কাব্য হচ্ছে তোমার 7টা। সেই কাব্যগুলো কি কি দেখো: বনলতা সেন, মহাপৃথিবী, রূপসী বাংলা, 7টি তারার তিমির, বেলা অবেলা কালবেলা, ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি। তো এখানে ছন্দ করে দেয়া আছে, তোমরা ছন্দ করে পড়ে নিতে পারো। এবং এখান থেকেও আসে, যেমন একবার আসছিল বেলা অবেলা কালবেলা, অর্থাৎ নিচের কোনটি জীবনানন্দের কাব্য, এভাবে আসে। অথবা নিচের কোনটি জীবনানন্দের কাব্য নয়। তো যেহেতু কাব্য আসে, এখন কাব্যের ভেতর থেকেও প্রশ্ন আসতে পারে। বনলতা সেন। বনলতা সেন 1942 সালে প্রকাশিত হয়েছে এবং বলা হয়ে থাকে ওনার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। বনলতা সেনের যে কবিতাটা, হুম, হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি, এই কবিতাটা ওনার প্রথমে প্রকাশিত হয় কবিতা, কবিতা পত্রিকায়। কোন পত্রিকায়? কবিতা। কবিতা পত্রিকাটা মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট 30-এর কবিদের জন্য। কারণ এটা সম্পাদক হচ্ছেন কে? বুদ্ধদেব বসু। তো এখানে যেটা বলা হয়ে থাকে, তোমার এডগার এলেন পোর টু হেলেন কবিতার অনুকরণে এই কবিতাটা কি লেখা হয়েছে। তারপর আসো, মহাপৃথিবী, তারপর হচ্ছে রূপসী বাংলা, 7টি তারার তিমির, বেলা অবেলা কালবেলা, ঝরা পালক। ঝরা পালক হচ্ছে তোমার প্রথম কাব্য। এবং তখন থেকে তিনি, ওনার নাম ছিল
জীবনানন্দ দাশগুপ্ত। জীবনানন্দ দাশগুপ্ত না লিখে তখন থেকে কি লিখেন? দাস লিখেন। ঠিক আছে। তারপর হচ্ছে তোমার ধূসর পান্ডুলিপি। রূপসী বাংলা ও বেলা অবেলা কালবেলা তার মৃত্যুর পর প্রকাশিত। প্রকাশিত কি? কাব্য। আর উপন্যাস যেটা প্রকাশিত 1999 সালে, সেটা কি ছিল? মনে আছে কারো? যে উপন্যাসটা 1999 সালে প্রকাশিত হয়েছিল, কি নাম? সর্বশেষটা। কল্যাণী, ভেরি গুড। 1999 সালে, ঠিক আছে। চলে আসছি বুদ্ধদেব বসু। ওনাকে বলা হয়ে থাকে সব্যসাচী লেখক, মানে যার দুই হাতই চলে, মানে উনি সবকিছুই লিখেছেন, ঠিক আছে। তো ওনার জন্মগ্রহণ হচ্ছে কুমিল্লায়। ওনাকে বলা হয়ে থাকে সব্যসাচী লেখক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন। ছাত্র অবস্থাতেই বাসন্তিকা পত্রিকার সাথে যুক্ত ছিলেন এবং প্রগতি ও কবিতা পত্রিকার সম্পাদক। মনে রাখতে হবে, প্রগতি এবং কবিতা পত্রিকার সম্পাদককে বুদ্ধদেব বসু। কাব্য দেখো, বন্দির বন্দনা, কঙ্কাবতী। কঙ্কাবতী নামে একটা উপন্যাস আছে অন্নদাশঙ্কর রায়ের। যে আধার আলোর অধিক, স্বাগত বিদায়, মর্মবাণী, পেরেকের গান, একদিন, চিরদিন। কাব্যনাট্য হচ্ছে তপস্বী তরঙ্গিনী। কাব্য নাট্য মানে কি? এটা নাটক না কাব্য? নাটক না কাব্য বলো? কালকে বলছিলাম এটা হচ্ছে নাটক, এবং খুবই সুন্দর। তপস্বী তরঙ্গিনী যদি কেউ পারো, সময় থাকলে পড়বা। এখন যদি অনেক সময় কম তোমাদের। তারপর কলকাতার ইলেকট্রা, সত্যসন্ধ। উপন্যাস দেখো, নির্জন স্বাক্ষর, জঙ্গম, তিথিডোর, সানন্দা পরিক্রমা। এগুলো সবগুলো তোমাদের মনে থাকবে না, এই দুইটা মনে রাখবা, নির্জন স্বাক্ষর, তিথিডোর। গল্প গ্রন্থ, অভিনয়, অভিনয় নয়, রেখাচিত্র, হাওয়া বদল। প্রবন্ধ, হঠাৎ আলোর জলকানি, কালের পুতুল। এ দুটোই মনে রাখবা। দুটোই কার? বুদ্ধদেব বসু। অনুবাদ কাব্য দেখো, কালিদাসের মেঘদূত, বোদলেয়ার তার কবিতা, হেন্ডালিনের কবিতা, রাইনের, মারিয়া রিলকের কবিতা। এখান থেকে এই দুটো মনে রাখবা, কালিদাসের মেঘদূত আর বোদলেয়ার। অমিয় চক্রবর্তী। অমিয় চক্রবর্তী ছিলেন মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিগত সচিব। কে? অমিয় চক্রবর্তী, ঠিক আছে। তো উনি পেশায় একজন অধ্যাপক ছিলেন, যদিও রবীন্দ্রনাথের সাথে থাকতেন, কিন্তু উনি রবীন্দ্র বলয়ের কি ছিলেন? বাহিরে ছিলেন। আমরা এখন যাদের পড়ছি এরা সবাই রবীন্দ্র বলয়ের বাহিরে বেরোতে পেরেছিলেন। অর্থাৎ তখন, এখন যেমন কেউ একটু মজা করে কোনো একটা কিছু লিখলে, উপন্যাস হোক, গল্প হোক, বা ফেসবুকের কোনো পোস্ট হোক, কেউ যদি মজা করে লিখে, আমরা তাকে কি বলি বলো তো? কার মতো করে লিখছে কি বলি? যে তো ইয়া সাজতেছে, অমুক সাজতেছে। কার কথা বলি বলো তো? হিমুনা, হুমায়ুন আহমেদ। হ্যাঁ, আমরা বলি কি, এ তো হুমায়ুন আহমেদ সাজতেছে। হ্যাঁ, হুমায়ুন আহমেদের মতো ওর লেখা। তো ঠিক এরকম, মানে তখন যেই লিখতো, যাই লিখতো, লেখাটা কার মতো হয়ে যেত? তোমার রবীন্দ্রনাথ ঠাকুরের মতো হয়ে যেত। তো আসো, উনি হচ্ছেন ইউনেস্কো পুরস্কার পেয়েছিলেন আর পদ্মভূষণ পেয়েছিলেন, ঠিক আছে। সাহিত্য দেখো, খসড়া। এটা আসে, এখানে একটা নাম আছে তোমার অনিঃশেষ, মাটির দেয়াল, অভিজ্ঞান, পালাবদল, পারাপার। এগুলো সবগুলো লাগবে না, নির্দিষ্ট কয়েকটা, খসড়া, অনিঃশেষ, পালাবদল, এগুলো মনে রাখবা, এগুলো থেকে অনেক সময় আসে। তার বিখ্যাত কবিতা বাংলাদেশ, অক্ষরবৃত্ত ছন্দে রচিত কবিতাটি অনিঃশেষ কাব্যের অন্তর্গত। তাহলে অনিঃশেষ কেন মনে রাখবো? এখানে একটা কবিতা আছে, কি নামে? বাংলাদেশ নামে। সুধীন্দ্রনাথ দত্ত। তন্নি, অর্কেস্ট্রা, ক্রন্দশী, উত্তর ফাল্গুনী, সংবর্ত, দশমী। এগুলো সব কাব্য কার? সুধীন্দ্রনাথ দত্তের। তো উনি একটা ভালো কাজ করছেন, কি করেন নাই বলতো? খুবই ভালো কাজ করছেন। আহমেদ আছো? দেখো, উনি কোনো কি লেখেন নাই, উপন্যাস লেখেন নাই, মানে একদম ঝামেলা কামাই দিচ্ছে এদিক দিয়ে। বিষ্ণু দে, উর্বশী, আর্টিমিস, মনে রাখতে হবে। চোরাবালি, পূর্ব লেখা দরকার নাই, সাহিত্যের ভবিষ্যৎ। সন্দীপের চর, নাম রেখেছি কোমল গান্ধার। তুমি শুধু 25শে বৈশাখ। তাহলে কাকে নিয়ে? তুমি শুধু 25শে বৈশাখ।
রবি, হ্যাঁ। তাহলে সন্দীপের নাম রেখেছি কমলগান্ধা, শুধু তুমি শুধু বলছো উর্বশী ও আর্টেমিস। আমাদের রবি, নজরুল, পঞ্চপাণ্ডব শেষ। এখন তোমরা যদি বলো আজকে আরো পড়বা তাহলে আমি পড়াবো। কালকে আমাদের আমরা আরো যাদের যাদের পড়বো বলেছি তাদের নিয়ে, আচ্ছা কয়েকটা স্লাইড আছে, সেই কয়েকটা স্লাইড শেষ করে দিই, সেগুলো সহজ। হ্যাঁ, সেগুলো তোমরা সবাই পারবা। কালকে আমরা লেখকদের নিয়ে শুরু করব। আজকে আর কয়েকটা স্লাইড আছে, এটা শেষ করে দিচ্ছি। না না, ওই স্লাইড গুলো লেখকদের নিয়ে না, ওগুলো মজা পাবা, সমস্যা নাই। আর কয়েকটা, কারণ কালকে আবার লেখকদের নিয়ে শুরু করব তো। এক্সামের জন্য বেশি হবে না, দেখো এই যে কয়েকটা স্লাইড, এগুলো তোমরা পারো, দেখো। মহাকাব্য, নাহলে আমি আবার কালকে পোষাইতে পারবো না, কালকে দেখা যাবে রাতের 12টা পর্যন্ত বসে থাকতে হয়েছে। মহাকাব্য দেখো, বাংলা সাহিত্যের প্রথম শ্রেষ্ঠ মহাকাব্য কোনটা? মেঘনাদ বধ কাব্য। কে লিখেছেন? মাইকেল। আমরা এগুলো পড়ে ফেলেছি। কোত্থেকে কাহিনী নেওয়া হয়েছে? রামায়ণ থেকে। এগুলো আমরা পারি। এখন আসো, যেগুলো পারি না বা যেগুলো আমরা অনেকে কম জানি, যেমন আসতে পারে মেঘনাদ বধ তো সারা জীবনই আসছে, তো তোমার এরকমও আসতে পারে যে নিচের কোনটি তোমার মহাকাব্য, তুমি মেঘনাদের নাম তো জানো, এমন দিল, ধরো তিনটা দিল, সেগুলো মহাকাব্য না কিন্তু অপরিচিত একটা মহাকাব্যের নাম দিল, সেক্ষেত্রে ঝামেলা হয়ে যাবে। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় ওনার রচিত মহাকাব্য হচ্ছে বৃত্র সংহার কাব্য। তাহলে আমরা কাকে পাচ্ছি? হেমচন্দ্র। হেমচন্দ্রের সাথে তাহলে আমরা আরেকটা নাম মনে রাখবো, সেটা হচ্ছে নবীন চন্দ্র। এবং নবীচন্দ্র সেনের মহাকাব্য হচ্ছে ত্রয়ী মহাকাব্য, ত্রয়ী মানে তিনটা। আচ্ছা, এটা বৈরতক না, এটা হচ্ছে রৈবতক, এটা ভুল আসছে। রৈবতক, কুরুক্ষেত্র, প্রভাস, এগুলো হচ্ছে কার? নবীন চন্দ্রের। এছাড়াও আছে কায়কোবাদের মহাশ্মশান, পানিপথের তৃতীয় যুদ্ধের কাহিনী তোমরা জানো, সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর হচ্ছে স্পেন বিজয়, হামিদ আলীর হচ্ছে কাশেম বধ, যোগীন্দ্রনাথ বসুর হচ্ছে পৃথ্বীরাজ শিবাজী। এখন আসে, এগুলো পারতা বা জানো? হামিদ আলী, কাশেম বধ, এটাও যে একটা মহাকাব্য, যদি আসে। হ্যাঁ, তাহলে আমরা কার কার পেলাম? স্পেন বিজয়, কাশেম বধ, কাশেম বধ, তারপর হচ্ছে পৃথ্বীরাজ শিবাজী। কোন বই বাবা, কত বই তো আছে। নেক্সট আসো, নাটক। নাটকটা একটু ইম্পর্টেন্ট। নাটকটা দেখো, খেয়াল করো। নাটক হচ্ছে তোমার, আমরা জানি নাটক কি করা হয়। নাটক মূলত তোমার একই একইভাবে তোমার দৃশ্যকাব্য এবং শ্রব্যকাব্য। দৃশ্যকাব্য এবং শ্রব্যকাব্য মানে কি? যেমন ধরো উপন্যাস, তুমি ধরো পড়ালেখা জানো না, হ্যাঁ, অক্ষর জ্ঞান নাই, তাহলে উপন্যাসটা না পড়লে কি তুমি জানবা না। কিন্তু নাটক জিনিসটা কি? নাটক জিনিসটা মূলত তুমি, তোমার পড়ালেখা করা লাগবে না, এটা যেহেতু মঞ্চায়িত হবে, তুমি কি এটা দেখতেও পাবা, আবার এটা শুনতেও পাবা, তাই না? এজন্য এটাকে বলা হয় একইভাবে দৃশ্যকাব্য এবং শ্রব্যকাব্য। তাহলে দেখো, বাংলা সাহিত্যের যেটা হতো যখন ইংরেজরা ছিল, তখন নিজেরা নিজেরা কি করতো? নাট্যমঞ্চ মানে প্লে হাউস বানিয়ে সেখানে নিজেরা নিজেরা নাটক দেখতো, নিজেরা নিজেরা মজা নিত। সেখানে বাঙালিদের কি ছিল না? প্রবেশাধিকার ছিল না। তো একজন রুশ পর্যটক, তিনি মূলত বাংলা নাট্যমঞ্চের প্রতিষ্ঠাতা, হেলেসিম লেবদেব বলা হয় ওনাকে। তো উনি দুটো নাটক লিখেছিলেন, দুটো নাটক মূলত অনুবাদ করেছিলেন। একটা হচ্ছে দ্য ডিসগাইজ, আর একটা হচ্ছে লাভ ইজ দ্য বেস্ট ডক্টর। এগুলো বাংলায় অনুবাদ করেছিলেন এবং প্রথম তিনি নিজের খরচে একটা নাট্যমঞ্চ প্রতিষ্ঠা করে এ দুটো নাটক মঞ্চস্থ করেন। কোন দুটো? আবার দেখো, একটা হচ্ছে দ্য ডিসগাইজ, আর একটা হচ্ছে লাভ ইজ দ্য বেস্ট ডক্টর। ভালো কথা বলছো, তাই না? এই দুটো। হুম। তো প্রথম নাটক দেখো, প্রথম নাটকে চলে আসছে, এগুলো তো তোমার অনুবাদ। বাংলা ভাষার প্রথম নাটক হচ্ছে তারাচরণ শিকদারের ভদ্রার্জুন। এখন এটা বাংলা ভাষার প্রথম নাটক হতে পারে, কিন্তু এটাকে আমরা মৌলিক নাটক বলবো না। কেন মৌলিক নাটক বলবো না? কারণ এটার কাহিনী নেওয়া হয়েছে তোমার কোত্থেকে? মহাভারত থেকে।
যদি প্রথম নাটক আসে তখন ভদ্রার্জুন বলবা ঠিক আছে, কিন্তু মৌলিক যদি আসে, যদি মৌলিক উল্লেখ করে, আবার খেয়াল করো, যদি মৌলিক উল্লেখ করে প্রথম মৌলিক বা সামাজিক নাটক, সেক্ষেত্রে আমরা যেটা বলবো সেটা হচ্ছে রামনারায়ণ তর্করত্নের কুলীন কুল সর্বস্ব। এটা কলিন্য প্রথা নিয়ে লেখা হয়েছে, এটা হচ্ছে 1854 সালে। তাহলে প্রথম নাটক কোনটা? ভদ্রার্জুন। কিন্তু মৌলিক না, মৌলিক নাটক কোনটা প্রথম? কুলীন কুল সর্বস্ব। প্রথম সার্থক বা আধুনিক নাটক কোনটা, এটা পড়ানো হয়েছে বলো। শর্মিষ্ঠা। প্রথম ট্র্যাজেডি নাটক? এই তো ভুল করে ফেলছো। প্রথম ট্র্যাজেডি নাটক কোনোভাবে কৃষ্ণকুমারী না। কৃষ্ণকুমারী হচ্ছে প্রথম সার্থক কি, প্রথম সার্থক ট্র্যাজেডি। হ্যাঁ, এই কপালকুণ্ডলা তো উপন্যাস, এটা কে? কপালকুণ্ডলা হচ্ছে উপন্যাস, তাও আবার কি রোমান্টিক উপন্যাস প্রথম। তাহলে প্রথম ট্র্যাজেডি নাটক তোমাদেরকে গতকাল পড়ানো হয়নি, কারণ ওটা তো মাইকেল লিখে নাই, তাহলে কেন পড়াবো? প্রথম ট্র্যাজেডি নাটক হচ্ছে যোগেন্দ্রচন্দ্রের গুপ্তের কীর্তিবিলাস। কি নাম? কীর্তিবিলাস। আবার খেয়াল করো তো, তাহলে আমরা প্রথম মৌলিক নাটক কোনটা পেয়েছি? প্রথম মৌলিক নাটক কি পেয়েছি? আচ্ছা, প্রথম নাটক কি পেয়েছি খেয়াল করো। প্রথম নাটক পেয়েছি ভদ্রার্জুন। প্রথম মৌলিক নাটক পেয়েছি কোনটা? কুলীন কুল সর্বস্ব। ঠিক আছে। প্রথম ট্র্যাজেডি কোনটা পেলাম? কীর্তিবিলাস। আর প্রথম সার্থক ট্র্যাজেডি কোনটা? কৃষ্ণকুমারী। আর প্রথম সার্থক শর্মিষ্ঠা। বুঝতে পারছো বিষয়টা? কতগুলা নাম। তারপর হচ্ছে প্রথম উপন্যাস হচ্ছে প্যারিচাট মিটের আলালের ঘরের দুলাল, কিন্তু প্রথম সার্থক কোনটা? দুর্গেশ নন্দিনী। আর যদি আসে বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস, সেটা কিন্তু দুর্গেশ নন্দিনী হবে না, সেটা হচ্ছে রাজমোহনস ওয়াইফ। প্রথম রোমান্টিক উপন্যাস মনে আছে? কপালকুণ্ডলা। প্রথম প্রহসন মাইকেল মধুসূদন দত্তের একেই কি বলে সভ্যতা। প্রথম ছোট গল্প অলরেডি পড়ে ফেলেছি, এগুলো অনেকটা সামারি বলা যায়। প্রথম ছোট গল্প হচ্ছে একটু আগে পড়েছি, ভিখারিনী। বাংলা সাহিত্যের আদি কবি, বাংলা সাহিত্যের আদি কবি লুইপা। ভেরি গুড। লুইপা নামে ফেসবুকে একটা আইডি আছে, মাঝে মধ্যে এখানে সেখানে কমেন্ট করতে দেখা যায়। লুইপা। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি, এটা একদম প্রথম দিকে কে যেন একটা প্রশ্ন করেছিল, একটু খেয়াল করো। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি হচ্ছে শাহ মুহাম্মদ সগীর। ইউসুফ জুলেখা লিখেছেন। ঠিক আছে, শাহ মুহাম্মদ সগীর। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি, বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি, আমি ওইদিন পড়িয়েছি মধ্য, না, ভাস্কর। কুকুরিপা কেন হবে না শোনো, কুকুরিপা যে মহিলা ছিল এটা কি না, আমি তোমাদেরকে বলেছি, মানে ধারণাকৃত, মানে আনুমানিক, হ্যাঁ, ধারণা করা হয় যে তিনি কি চর্যাপদের একমাত্র মহিলা কবি, কিন্তু এটা কি নাই, এটা একবারে সর্বসম্মত স্বীকৃত না। ঠিক আছে। তাহলে বাংলা সাহিত্যে প্রথম মহিলা কবি যদি আসে, আমি তোমাদেরকে অনুবাদ সাহিত্য যখন পড়িয়েছি মধ্যযুগের, তখন একজনের নাম পড়িয়েছিলাম, যিনি তোমার কি অনুবাদ করেছেন, রামায়ণ অনুবাদ করেছেন। তিনি কে? তিনি হচ্ছেন চন্দ্রাবতী। তিনি হচ্ছেন চন্দ্রাবতী। ঠিক আছে। আর বাংলা সাহিত্যে প্রথম মহিলা ঔপন্যাসিক স্বর্ণকুমারী দেবী। স্বর্ণকুমারী দেবী কে বলো তো? আজকে আমাদের একটা স্লাইডে এই নামটা ছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের বোন, এবং ওনাকে কোন উপন্যাসটা উৎসর্গ করেছিল, এটাও স্লাইডে ছিল। কার মনোযোগ ছিল বলো তো? বউ ঠাকুরানীর হাট। ভেরি গুড তাসলিমা, থ্যাংক ইউ। তাহলে এখন আসো, এটা কখন আসছে বলো তো? এটা না জানি, এটা এই দুটোর একটা 43-তে আসছে না? আসছে কিনা? কোনটা আসছে, চন্দ্রাবতী না স্বর্ণকুমারী দেবী? স্বর্ণকুমারী দেবী মনে হয় আসছে। হ্যাঁ, স্বর্ণকুমারী দেবী আসছে। তাহলে দেখো,
এগুলো থেকে, এগুলো যদিও মোটামুটি কমন, এগুলো মোটামুটি সবাই পারে, এই প্রশ্নগুলো পড়তে পড়তে সবাই পারে, তারপরেও আসে কেন, অনেক সময় মাথা ঠিক থাকে না। তো কমন প্রশ্নে, যেহেতু আনকমন গুলো আমরা পারবোই না, তাহলে কমন প্রশ্নে কোনোভাবে কি করা যাবে না, কোনোভাবে ভুল করা যাবে না, বাদ দেওয়া যাবে না, মানে যেগুলো কমন এগুলো আমরা যেভাবেই হোক পারতে হবে, কোনো কথা নাই। কমন প্রশ্ন প্রায় কিন্তু কতটা আসে, প্রায় 140 থেকে 50টা, অর্থাৎ 150টা আসে, কিন্তু যেটা হয় মানে 140-50টা আমরা যে তোমাদের পড়াবো, হ্যাঁ, স্লাইড, তারপর হচ্ছে প্রশ্ন, কাহুত, সবকিছু মিলে তোমার কয়টার মতো কমন আসবে? আমরা তো স্লাইডার সব তুলে নিয়ে আসি না, অল্প অল্প নিয়ে আসি, হ্যাঁ, তারপরও তোমার সব মিলে 140 থেকে 150টা প্রশ্ন একদম ফিক্সড কমন থাকবে। তারপরও দেখা যাচ্ছে কি হচ্ছে না, প্রিলি হচ্ছে না। কেন? ওই যে সব তথ্য জানা থাকে না, বা সবাই খেয়াল করে না, এক। দ্বিতীয়ত হচ্ছে ধরো অতিরিক্ত দাগাই ফেলে, অতিরিক্ত দাগানোর ফলে কি হয়, মানে নেগেটিভ মার্কিং হয়ে যায়, এসবের কারণে শেষ পর্যন্ত দেখা যায় আসে না। কিন্তু তুমি 140-50টার মধ্যে যদি 110টা কারেক্ট করতে পারো, মোটামুটি ঝামেলা শেষ। প্রথম বিদ্রোহী কবি, প্রথম বিদ্রোহী কবি। আচ্ছা, এটা শোনো, এটা হচ্ছে প্রথম বিদ্রোহী কবি বলতে উনি কি করেছেন, উনি সাহিত্যের যে একটা ধারা ছিল, সেই সাহিত্যের ধারাটা উনি কি করেছেন, ভেঙেছিলেন। বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি। আর আমরা সাহিত্যের বিদ্রোহী কবি বলি না কাকে, নজরুলকে আমরা সাহিত্যের বিদ্রোহী কবি বলি না, হ্যাঁ। আমরা বলেছি কি, আমরা বলি যে উনি বিদ্রোহী কবি, কেন, কারণ ওনার কবিতার মধ্যে বিদ্রোহী ভাব ছিল, মানে শোষক, অত্যাচারী, হ্যাঁ, যারা অনাচার করে, যারা শোষণ করে, তাদের বিরুদ্ধে কি ছিল, বিদ্রোহ ছিল, তাই না? তাদের বিরুদ্ধে বিদ্রোহ ছিল ওনার কবিতায়, মানে আমরা বিদ্রোহটা দেখি। কিন্তু উনি হচ্ছেন সাহিত্যের বিদ্রোহ, মানে উনি সবকিছুর একটা কি নিয়ে আসছেন, উনি সব নাটক রচনা করেছেন, তারপর উনি কি করেছেন, উনি মহাকাব্য রচনা করেছেন, অর্থাৎ সাহিত্যের যে ধারাটা ছিল সেই ধারাটা উনি কি করেছেন, পুরোপুরি চেঞ্জ করে দিয়েছেন। প্রথম পত্রকাব্য হচ্ছে বীরাঙ্গনা, তাও কার, মাইকেলের। প্রথম সনেট হচ্ছে বঙ্গভাষা, আর যদি আসে প্রথম সনেট কাব্য, তাহলে কি হবে, চতুর্দশপদী কবিতাবলী। প্রথম গীতিকবি, প্রথম গীতিকবি হচ্ছে বিহারীলাল। আরো যাদের নিয়ে আমরা জানবো, তাহলে আমরা কোনদিন জানবো, কালকে, তাই না? তাহলে আমাদের কালকে কি কি থাকছে দেখো, বাংলা সাহিত্যে প্রথম শেষ এগুলো থাকবে, প্রথম শেষ এগুলো থেকে প্রশ্ন থাকবে। তারপর হচ্ছে তোমার যেটা থাকবে রবি, নজরুল, পঞ্চপাণ্ডব, এগুলো থেকে প্রশ্ন থাকবে। বুঝা গেছে? তাহলে রবি আর নজরুল ভালো করে পড়ে ফেলতে হবে। হ্যাঁ, আজকে তো আর পড়াবো না, পঞ্চপাণ্ডবটা ভালো করে পড়ে ফেলতে হবে। ওকে। আর আমি তো বলছি আমি একদম কম কম নিয়ে আসছি স্লাইডে, অতিরিক্ত আলোচনা করি নাই। বাকিটুকু হচ্ছে তোমাদের উপরে, এই কমটাও আমি চাই যে অন্তত একদম ভালোভাবে মনে থাকুক। আচ্ছা, আমি যেহেতু স্লাইড দিয়ে দিব আজকে, তোমরা কিন্তু যারা যারা আছে এগুলো আজকে পেয়ে যাবা। আমার কথাটা বুঝছো? তাহলে আমরা আরো যাদের পড়বো তোমরা কিন্তু চাইলে একটু দেখে আসতে পারো, মানে এখানে এই যে অন্যান্যদের, যেমন আব্দুল গাফফার, তারপর হচ্ছে আবুল মনসুর, ঈশ্বরচন্দ্র, বুঝছো? ঠিক আছে তাহলে, সবাই ভালো থেকো। কারো কোনো প্রশ্ন থাকলে লিখতে পারো, বলতে পারো। রেকর্ডটা অফ করি। সব নতুন তো, এজন্য কয়েকবার পড়লে মনে থাকবে।